আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা করতে যাচ্ছি যোগজীকরণের প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ক্লাসটি অনেক ইনফরমেটিভ হবে এবং তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তোমরা সবাই ক্লাসটা নোট করে রাখতে পারো। আমাদের যোগজীকরণ চ্যাপ্টারের আজকে হচ্ছে একদম প্রথম ক্লাস, অর্থাৎ তোমরা আর্টিকেল ওয়াইজ চিন্তা করলে ভাবতে পারো এটা হচ্ছে 10.1 আর্টিকেলের ক্লাস। তো আজকে আমরা যেই তিনটা টপিক শিখবো সেটা হচ্ছে যোগজীকরণের উৎপত্তি, যোগজীকরণের প্রয়োগ এবং যোগজীকরণের সূত্রাবলী। আমরা যতদূর পারি আজকে সামনে অগ্রসর হব, ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, যোগজীকরণ এটি তোমাদের 10.1 থেকে 10.10 পর্যন্ত এক একটা বইয়ে এক এক রকমের নাম্বারে আর্টিকেলগুলো শেষ করা রয়েছে। কিছু বইয়ে 10.7, 10.8, 10.9 এমনি করে, কিছু বইয়ে 10.5 পর্যন্ত আছে। তো ম্যাক্সিমাম বইয়ে তোমাদের 10.7 পর্যন্ত আছে। তো আমরা এই যোগজীকরণ চ্যাপ্টার থেকে যদি কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করি, তোমাদের কিন্তু সৃজনশীল কোশ্চিন বা তোমরা যে সিকিউ এমসিকিউ এক্সাম দিচ্ছ, এই পরীক্ষা পদ্ধতি শুরু হয়েছে 15-16 সেশন থেকে। ঠিক আছে, 15-16 সেশন থেকে তোমরা যদি কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করো তাহলে ম্যাক্সিমাম সেশনে তোমরা যোগজীকরণ চ্যাপ্টার থেকে 2টো করে কোশ্চিন পাবে। তার মানে বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো প্রিয় শিক্ষার্থীরা, যোগজীকরণ শুরুতেই যদি বলতে হয় যে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন বা এটার আরেকটা নাম হচ্ছে সমাকলন। ঠিক আছে, আমরা যেমনি করে অন্তরীকরণে দেখেছিলাম যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন, তাই না? ঠিক সেম ওয়েতে আমরা যোগজীকরণকে জানবো। যোগজীকরণ বা ইংরেজি টার্ম হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। ওকে, আচ্ছা, তো যোগজীকরণটা আসলে কি? যোগজীকরণ কি এইটা যদি বলতে হয় তাহলে তোমরা দুটো পয়েন্ট লিখতে পারো। একটা হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ আমরা বলতে পারি যে যোগজীকরণ হলো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে যদি সেকেন্ড পয়েন্ট বলতে হয় তাহলে আমরা বলবো যে যোগজীকরণ হলো ক্ষেত্রফল বা আয়তন নির্ণয়ের পদ্ধতি। যোগজীকরণ হলো ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়ের পদ্ধতি। ঠিক আছে, যোগজীকরণ কিভাবে আবিষ্কার হয়েছে যদি এই কোশ্চিনটা আসে, তাহলে যোগজীকরণ আবিষ্কৃত হয়েছে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়ের জন্যই। ঠিক আছে, তো আমরা সেটা ধারাবাহিকভাবে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ফার্স্টে একটা বিষয় বলতে চাই। তোমরা লক্ষ্য করে দেখেছো যে আমি তোমাদের যে ক্লাসগুলো, হায়ার ম্যাথ হোক, জেনারেল ম্যাথ হোক, ডেইলি ইউজ অফ ম্যাথ হোক বা যে কোনো সাবজেক্টের হোক না কেন, আমি যে ক্লাসগুলো নেই তোমাদের সবসময় আমি টাইপকরণ এবং এক্সাম্পল এই দুইটা জিনিসের উপরে গুরুত্ব দিই। এর কারণটা কি? জাস্ট সিম্পলি তোমরা চিন্তা করো যে আমাদের 1971 সালে ফ্রিডম ফাইটাররা তারা ফায়ারিং করেছিলেন, তারা পিস্তল শ্যুট করেছিলেন, তাই না? আচ্ছা, তো তোমরা চিন্তা করো তো যে মুক্তিযুদ্ধের সময় যখন যুদ্ধ চলছে এই সময়টাতে মুক্তিযোদ্ধারা কি লিভারের মূলনীতি, স্প্রিংয়ের সঞ্চিত শক্তি, তাদের ট্রেন আপের সময় কি এই জিনিসগুলো আগে শেখানো হতো? নাকি ফায়ারিংটা কিভাবে টার্গেটে শ্যুট করবে সেটা শেখানো হতো? ডেফিনেটলি আগে ফায়ারিংটা শেখানো হতো, তাই না? তারপরে তুমি যদি মূলনীতি জানো, লিভারের মূলনীতি, স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বা ফিজিক্সের যে টার্মগুলো আছে সেটা ভালো হয়। বাট উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আউটপুটটা বের করে নিয়ে আসা, তাই না? তার মানে আমাদের এই ক্লাসে যদি তোমরা টু দ্য পয়েন্ট আলোচনা চিন্তা করো তাহলে আমাদের উৎপত্তির কোনো কিন্তু জানার প্রয়োজন নেই। বাট যেহেতু আমরা আজকে উৎপত্তি সম্পর্কে সিম্পলি কিছু আলোচনা করব বা কিভাবে সেটা আসলো সেই বিষয়ে, তার আগে আমরা একটু জাস্ট টু দ্য পয়েন্ট এই যোগজীকরণটা আসলে অন্তরীকরণের যে বিপরীত প্রক্রিয়া সেটা কিভাবে আসলো এই জিনিসটা আমরা একটু আলোচনা করে নিই, তারপর আমরা উৎপত্তিতে চলে যাব। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এটা মনে রাখলাম যে যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। চলো আমরা এই জিনিসটা সিম্পলি দেখি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যোগজীকরণের একটা সাইন আছে। যেমনি করে তোমাদের অন্তরীকরণের মধ্যে একটা অপারেটর ছিল কি, ডিডিএক্স, তাই না? অন্তরীকরণ চ্যাপ্টারটা তোমরা যারা এখন পর্যন্ত আয়ত্ত করোনি, আশা করি যে তোমরা সবাই অন্তরীকরণ করেই যোগজীকরণ করতে এসেছো। যারা তোমরা অন্তরীকরণটা এখনো করোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে অন্তরীকরণের বেসিক ক্লাসগুলো করে নিবা। আশা করি তোমাদের অন্তরীকরণের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি তারপরও কিছু আলোচনা অন্তরীকরণ নিয়ে করতে চাই। দেখো এই যে ডিডিএক্স অফ এর সামনে যেই টার্মটা লেখা হয়েছিল
আমরা এটাকে বলেছিলাম ডিডিএক্স অফ ওয়াই। এটা দ্বারা বোঝানো হয়েছিল যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর কিরূপ পরিবর্তন হচ্ছে সেইটা আমরা নির্ণয় করছি। তোমাকে যদি বলা হয় যে ডিডিটি অফ ভি, এর মানে বলা হচ্ছে যে সময়ের পরিবর্তনের সাথে বেগের কিরূপ পরিবর্তন হচ্ছে, এটাকে তাৎক্ষণিক ত্বরণও বলা হয়, তাই না? তোমাকে যদি বলা হয় যে ডিডিটি অফ এস, এর মানে সময়ের সাথে সরণের কিরূপ পরিবর্তন হচ্ছে, এটাকে কি আমরা তাৎক্ষণিক বেগ বলি, তাই না? অর্থাৎ এই যে ডেরিভেশন করছি, এই ডেরিভেশনের মধ্যে আমরা একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তন নির্ণয় করেছিলাম। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে যদি বলা হয় যে ডিডি, ধরো যে আমরা বাংলাতে একটা কথা বললাম, আমরা বললাম যে ব্যাসার্ধের সাথে আয়তনের পরিবর্তন কত, এই কথাটা আমরা ধরো বাংলাতে বললাম। এখন ম্যাথমেটিক্যালি যদি এই কথাটাকে প্রেজেন্ট করতে হয় তাহলে কিভাবে আমরা সেটাকে প্রেজেন্ট করব? আমরা বলবো যে ডিডি ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধর ইংরেজি কি? রেডিয়াস, তার মানে ডিডি আর, আর আয়তন হচ্ছে কি? ভলিউম, ভলিউমের আমরা এখানে দিব ভি। মানে বিষয়টা কি? তোমাকে ধরো বলা হলো যে তুমি একটা বেলুন ফু দাও, তুমি বেলুনটা ফু দিচ্ছ, কন্টিনিউয়াসলি সেটা স্প্রেড হচ্ছে, সেটার আয়তনটা বাড়ছে, তাই না? আয়তনটা বাড়ার সাথে সাথে তার ব্যাসার্ধটা কি বাড়ছে না? ডেফিনেটলি ব্যাসার্ধটা বাড়ছে। এখন তোমাকে বলা হলো যে ব্যাসার্ধ বৃদ্ধির সাথে তার আয়তন বৃদ্ধির কিরূপ সম্পর্ক আছে বা কিভাবে সেটা পরিবর্তিত হচ্ছে, এই জিনিসটা আমরা এইভাবে লিখব যে ডিডি আর অফ ভি ইকুয়াল বলেছে কত, এই যে হোয়াট চিহ্ন। এখন এটা আমরা নির্ণয় করব, ডেফিনেটলি সেখানে কিছু মান দেয়া থাকবে। অর্থাৎ একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের কিরূপ পরিবর্তন হবে সেইটা কিন্তু আমরা অন্তরীকরণে নির্ণয় করি। ওকে, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি বলা হয় যে লিমিট এক্স টেন্ডস টু, ধরো বলা হলো 0, সামনে দেয়া আছে 5, এইটার মান কিন্তু 5, তার কারণ লিমিট চ্যাপ্টারে তোমরা এটা দেখেছো, লিমিট এক্স টেন্ডস টু 0 কনস্ট্যান্ট থাকলে সেটা কনস্ট্যান্টই আসে। এটা কেন আসে সেটার ব্যাখ্যা কিন্তু সেখানে ডিটেলসলি দেওয়া আছে। বাট এই জিনিসটাই তোমাকে যদি বলা হয় যে ডিডি এক্স অফ 5, অর্থাৎ এক্সের সাপেক্ষে 5-এর পরিবর্তন কত, এই মানটা কিন্তু শূন্য হয়ে যায়। কেন শূন্য হয়? এইটা কেন শূন্য হয়? এইটা শূন্য হয়, এইটা 5 হয়, তার কারণ হচ্ছে ফাংশনের ব্যাপার। তোমাকে যদি বলা থাকে যে ধরো বলা হইলো যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 5, তোমাকে বলা হইলো যে এফ অফ 0 ইকুয়াল কত, তাহলে তুমি ডেফিনেটলি বলবা যে এই 5কে তুমি এইভাবে বলতে পারো 5 প্লাস 0 ইন্টু এক্স, তার মানে এখানে তুমি বলবা এফ অফ 0 ইকুয়াল 5 প্লাস 0 ইন্টু 0, তার মানে 5। অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল 5 হলে এফ অফ 0 ইকুয়ালও 5 হবে। এটা এফ অফ, যদি তোমাকে বলা হয় এফ অফ 10 ইকুয়াল কত, এফ অফ 10 ইকুয়ালও 5 হবে। তার মানে এই যে পরিবর্তন হচ্ছে এক্সের মান, সেইটার সাথে এই 5-এর কোনোরূপ পরিবর্তন নাই। কোনোরূপ পরিবর্তন আছে কি? কোনোরূপ পরিবর্তন নেই। সেই মানটা কিন্তু এক্স্যাক্টলি আমরা পেয়ে যাব ফাংশনের আউটপুটের মতো, মানে ধ্রুবক ফাংশন এটা বলতে পারো তোমরা। বাট ডেরিভেশনের ক্ষেত্রে এই মানটা কেন শূন্য লেখা হচ্ছে? লেখা হচ্ছে এই কারণে যে এক্সের পরিবর্তনের সাথে এই কনস্ট্যান্ট জিনিসটার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে ডিডি আর অফ, এই কথাটাও যে কথা, তোমাকে যদি বলা হয় যে ডিডি এক্স অফ, বা ধরো বলা হলো ডিডি টি অফ 5, মানে 5 কেজি ভরের একটা বস্তু আছে, সময় পরিবর্তনের সাথে ওই বস্তুটার কিরূপ পরিবর্তন হচ্ছে, বিষয়টা এরকম। বলো তো, সময়ে অতিবাহিত হওয়ার সাথে সাথে এই 5 কেজি বস্তুর কি কোনোরূপ পরিবর্তন হবে? হবে না। যেহেতু পরিবর্তন হবে না, তাই আমরা সেইটাকে বলবো এটার কোনো পরিবর্তন নাই, শূন্য। আর এই জিনিসটাই তোমরা লিমিটের সাথে এইভাবে করে পড়েছিলা, যেটাকে আমরা মূল নিয়ম বলি। আমরা বলেছিলাম যে ডিডি এক্স অফ ওয়াই, এইটাকে আমরা বলেছিলাম যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। অর্থাৎ আমরা এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন নির্ণয় করেছিলাম লিমিটকে কাজে লাগিয়ে। কিভাবে সেটা? এই যে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স তো একটা ফাংশন, এইচ পরিমাণ বৃদ্ধি করলে ফাংশনের ডেফিনেটলি আউটপুটটা একটু বৃদ্ধি পাবে। তাহলে এফ অফ এই বৃদ্ধিপ্রাপ্ত মানটা থেকে পূর্বের মান এফ অফ এক্স যদি মাইনাস করো, তাহলে ডেল অফ এফ অফ এক্স হবে। তার মানে কি, যে মানে ডেল অফ এফ অফ এক্স হবে। অর্থাৎ পরিবর্তিত আউটপুট ডিভাইডেড বাই এই যে শূন্যের কাছাকাছি একটা মান আমরা বৃদ্ধি করছি। তাহলে বলো তো, এই এইচের সাপেক্ষে পুরো মানের পরিবর্তনটা বোঝাচ্ছে না? আর পরিবর্তনটা নির্ণয় করার মানেই তো হচ্ছে ডেরিভেশন বা অন্তরীকরণ, অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেশন। এই পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে ডিটেলসলি
বুঝিয়েছি। আসলে ডিটেলস তো বলা যায় না, হায়ার ম্যাথের প্রত্যেকটা টার্ম একদম বেসিক স্টেজেও যদি আলোচনা করা হয় তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। বাট তারপরেও ওখানে যতটুকু আমি আলোচনা করেছি আশা করি তোমাদের সকলের একদম একটা ক্লিয়ার কনসেপ্ট, একটা ধারণা হয়ে যাবে। তো তোমরা সেই ক্লাসটা দেখে নিবা। তো এই হচ্ছে আমাদের অন্তরীকরণের বিষয়। এক বাক্যে যদি বলতে হয় অন্তরীকরণটা কি, একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তনের হার। ঠিক আছে, এই পরিবর্তনের সাথে ঢাল লুকায়িত আছে, এই পরিবর্তনের সাথে স্পর্শক অভিলম্ব নির্ণয় লুকায়িত আছে, এটার সাথে লঘুমান গুরুমান লুকায়িত আছে, এটার সাথে জ্যামিতিক প্রয়োগ, ভৌত প্রয়োগ, অনেক কিছু আছে। আমাদের অন্তরীকরণের প্রয়োগ আর্টিকেলে সেগুলো আলোচ্য বিষয়। এখন চলো আমরা দেখব যে এই যোগজীকরণ জিনিসটা আসলে কি, অন্তরীকরণের বিপরীত কেমন প্রক্রিয়া এটা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ডিডিএক্স যেমন একটা অপারেটর, যেমন সাইন, ট্যান, কস, সেক, কোসেক, এইগুলো তো সবই একটা অপারেটর, তাই না? তোমাকে যদি বলা হয় যে তুমি লগ এক্স এর মান নির্ণয় করো, তাহলে তুমি কি বলবা? যে লগ এক্স তখনই মান দিতে পারবে যখন লগের এক্স এর মানের মধ্যে 0 থেকে বড় ইনপুট ভ্যালু দেওয়া হবে। তুমি যদি বলো যে লগ -5 মান পাবা না, লগ 0 মান পাবা না। 0 থেকে বড় যে কোনো সংখ্যা দিলে মান পাওয়া যায়। এই অপারেটরটা একটা ক্যারেক্টার প্লে করে, তাই না? যে লগ নির্দিষ্ট কিছু নিতে পারে, নির্দিষ্ট কিছু দিতে পারে। অ্যাজ লাইক একটা অপারেটর মতো কাজ করে ডিডিএক্স। ঠিক আছে, তো যেমনি করে ডিডিএক্স একটা অপারেটরের মতো কাজ করে, এর সামনে কিছু একটা দিলে সে কি করে, এই এক্স এর সাপেক্ষে তার পরিবর্তন নির্ণয় করে। সেম ওয়েতে যোগজীকরণেরও একটা সাইন আছে, যেই সাইনটাকে বলা হয় সামেশন। ঠিক আছে, এই যে সামেশনের এই যে এস আছে, এই এসটাকে লম্বা করলে এই যে চিহ্নটা পাওয়া যায় সেটাই হচ্ছে ইন্টিগ্র্যান্ড সাইন বা যোগজীকরণ চিহ্ন। ঠিক আছে, আর সামেশনের প্রতীক হচ্ছে কিন্তু এইটা সামেশন সাইন, যেটা স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্সে প্রচুর ইউজ করা হয়। ম্যাথমেটিক্সে বলতে পারো, ম্যাথমেটিক্সে প্রচুর ইউজ করা হয় সামেশন। ঠিক আছে, তো এই সামেশনটাকে দুই সাইডে টেনে লম্বা যদি করো তাহলে কিন্তু এই সাইনটার মতো হবে, এই যে ইন্টিগ্রেশন সাইন। তো ইন্টিগ্রেশন অফ, তুমি যদি এইখানে কোনো একটা মান দাও, ধরো আমরা দিলাম যে বিপরীত প্রক্রিয়া, আমরা বললাম যে ইন্টিগ্রেশন অফ, আমরা এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন নির্ণয় করব। সামনে আমাদের একটা ডিএক্স বা ডিওয়াই বা কিছু একটা দিতে হয়, ডিটি, যে কোনো কিছু থাকতে পারে। তো এইখানে যদি ওয়াই থাকে, এখানে ডিএক্স থাকবে, এটা হচ্ছে নিয়ম। ওটা কেন হয় এটার ব্যাখ্যা আমরা উৎপত্তি বা প্রয়োগে গিয়ে দেখব, এটা এখন জিজ্ঞাসা করো না। তো এই যে এফ অফ এক্স ডিএক্স, এটার মান ধরে নিলাম যে একটা কিছু পাওয়া যায়, যে ক্যাপিটাল জিএক্স প্লাস হচ্ছে সি। যোগজীকরণের ক্ষেত্রে যে কোনো একটা কিছুর মান নির্ণয় করার পরে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করে দিতে হয়, যে সি। এটাকে বলা হয় যোগজীকরণ ধ্রুবক। ঠিক আছে, যোগজীকরণ ধ্রুবক। তোমরা এখন বলতে পারো যে স্যার এইটা কেন লেখা হয়, এইটার ব্যাখ্যাও আমরা তখন দেখব। ঠিক আছে, মানে ধরো যে সরাসরি তুমি তোমার ছোট ভাই বোনকে গুণ শেখাচ্ছ বা ভাগ শেখাচ্ছ, এখন সে ধরো যোগ বিয়োগ জানে না, তাহলে কি করতে হবে? ওকে আগে কিছু জিনিস বলে দিতে হবে যে এই জিনিসগুলো মনে রাখবি, এগুলো কেন হবে সেটা এখন বলার দরকার নেই, এটা পরবর্তীতে তুই জানতে পারবি। তো আমরা কিছুক্ষণ পরে এগুলো জানতে পারবো। তাই এখন ওইটা কেন হয় সেইটা না জানার থেকে আমাদের বেসিক কনসেপ্টটাতে, একদম ফাউন্ডেশনটাতে ফোকাস দেওয়া দরকার। ঠিক আছে, তো তোমরা মনে রাখবা কি, যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, এখানে সবসময় লেখা হয় ডিএক্স থাকে বা ডিওয়াই থাকতে পারে। এইটা লিখলে যে আউটপুটটা পাবো সেটার সাথে একটা সি কনস্ট্যান্ট লেখা হয়। আচ্ছা, তো মোটিভটা হচ্ছে একটা ফাংশনকে আমি ইন্টিগ্রেট করলাম, করার পরে আমি যেই জিনিসটা পেলাম, আমি এইটাকে যদি আমি ডেরিভেট করি, আমি যদি বলি যে ডিডিএক্স অফ, আমি যদি এখন বলি যে জি অফ এক্স, তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটা কি হবে জানো? সেই মানটা হবে এই মানটা, অর্থাৎ এই মানটা আমি এখানে ফিরে পাবো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে নিয়ম। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমি এটা দেখাচ্ছি এখনই। বিপরীতভাবে আমরা আবার বলতে পারি যে আমরা যদি কোনো একটা ফাংশনকে, ধরো এফ অফ এক্স একটা ফাংশন আছে, ফাংশন কি, এই কোশ্চিনটা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা অনেকেই হয়তো সেটার আনসার দিতে পারবে না। আমি এটা মনে করাই দিচ্ছি, তোমাদের আসলে শর্ট সিলেবাসে ফার্স্ট পেপারের অষ্টম চ্যাপ্টারটা বাদ রাখা হয়েছে, ওই অন্যয় ফাংশন চ্যাপ্টারে ওটা ডিটেলসলি আলোচনা আছে। ওয়াই ইকুয়াল এফ অফ এক্সে আমরা লিখি, এখানে এক্স এর একটা ইনপুট ভ্যালুর জন্য একটা আউটপুট পাওয়া যায়, যদি তাই হয় তাহলে সেটাকে বলা হয় ফাংশন। তো ওয়াই ইকুয়াল এফ অফ এক্স একটা যদি ফাংশন হয়, সেটাকে যদি আমরা ডেরিভেট করি, তাহলে ধরে নিলাম যে আমরা এখান থেকে ক্যাপিটাল জি অফ এক্স পাবো। তো ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল আমরা ধরলাম যে ক্যাপিটাল জি অফ এক্স। এখন আমরা যদি এইটাকে, এই ক্যাপিটাল
জি অফ এক্সকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এখানে কি স্বভাবতই আমাদের ডিএক্স লিখতে হবে, তাই না? স্বভাবতই ডিএক্স লিখতে হবে। আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা এই জিনিসটা ফিরে পাবো, আমরা এখানে পাবো হচ্ছে এফ অফ এক্স। আর তার সাথে কি লিখতে হয়, সবসময় কি একটা কনস্ট্যান্ট ধ্রুবক লিখতে হয়, সি লিখতে হয়, এই যে সি দিয়ে দিব। বুঝতে পেরেছো? আমি জিনিসটা আবার রিপিট করছি, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটা ফাংশনকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে যেই বস্তুটাকে, যেই ফাংশনটাকে, যেই চলকটাকে বা যেই রাশিটাকে, যেটাই বলো না কেন, আমরা ইন্টিগ্রেট করেছিলাম সেইটা আবার ফিরে পাবো। ঠিক আছে? আবার এখানে খেয়াল করো, আমরা যেই বস্তুটাকে বা যেই রাশি বা সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করেছিলাম বা অন্তরীকরণ করেছিলাম, করে যে আউটপুটটা পেয়েছি সেই আউটপুটটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি বা সামেশন নির্ণয় করি তাহলে আমরা এইখানে যেই টার্মটাকে ডিফারেন্সিয়েট করেছিলাম সেটা ফিরে পাবো। বুঝতে পেরেছো? মানে বিপরীত প্রক্রিয়া, ওকে, উভমুখী বিক্রিয়ার মতো, মানে এইদিকে প্রেসার দিলে ওইদিকে যাবে, ওইদিকে প্রেসার দিলে এইদিকে আসবে, এরকম ব্যাপারটা। তো চলো আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখি এক্সাম্পলের সাপেক্ষে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, ধরো যে একটা এক্সাম্পল এরকম দেয়া আছে যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। তোমরা এটা লিখতে পারো খাতায়, সবাই খাতা কলম নিয়ে নোট করে ফেলো, ঠিক আছে? আশা করি হতাশ হবে না, অনেক ইনফরমেশন লুকিয়ে আছে পুরো ক্লাসটা জুড়ে। এই যৌগজীকরণ চ্যাপ্টারকে কিন্তু তোমরা মারাত্মক লেভেলে ভয় পাও, এটার প্রধান কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্রসমূহ প্রচুর এখানে আছে, সেইগুলোর ভালো রকম অ্যাপ্লিকেশন জানতে হয়। দ্বিতীয়ত এই যৌগজীকরণ চ্যাপ্টার তোমরা ভালো মতো টাইপকরণ করতে পারো না, জাস্ট র্যান্ডম কিছু ম্যাথ করলে কিন্তু যৌগজীকরণের প্রিপারেশন কমপ্লিট হবে না। সো এই জিনিসটা, এই দুটো সমস্যাই তোমাদের ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, বাট ক্লাসগুলো একটু যত্ন সহকারে ধারাবাহিকভাবে করতে থাকো। আর এইচএসসি হায়ার ম্যাথ উইথ ফারুকি স্যার যে গ্রুপটা আছে ফেসবুক, সেই গ্রুপ এবং ফারুকি স্যার যে পেজটা আছে সেই পেজের সাথে সবাই কানেক্টেড হয়ে যাও। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, ধরো আমরা বললাম এখানে যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। তো এই যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, এটা যদি ডেরিভেট করি আমরা কি পাবো বলতো? এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করলে আমরা এখানে পাবো যে 2x, তাই না? এখন আমরা যদি এই 2xকে ইন্টিগ্রেট করি, 2x স্বভাবতই এখানে কি dx দিতে হবে, আচ্ছা, ইকুয়াল আমাদের এই এক্স স্কোয়ার পাওয়ার কথা, আমরা এখানে যে টার্মটা পাবো, এখানে যে টার্মটা পাবো সেই টার্মটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার। তো এই জিনিসটা কিভাবে হয় চলো আমরা এটা দেখি। দেখো এই যে ইন্টিগ্রেশন অফ 2x dx যদি থাকে তাহলে নিয়ম হচ্ছে কনস্ট্যান্টটা সামনে আসবে, এখানে হচ্ছে x dx। প্রিয় শিক্ষার্থীরা, ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার এন এরও একটা সূত্র আছে, সেই সূত্রটা কি জানো? সেই সূত্রটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান, অর্থাৎ এখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস হচ্ছে স্বভাবতই সি লিখতে হয়। তাহলে বলো তো এখানে কিছু নেই, তার মানে কত আছে? 1 আছে। কিছু নেই মানে কি 1 আছে, তার মানে 2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার এই যে 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হবে 1 প্লাস 1 প্লাস হচ্ছে সি। বলো তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 2x স্কোয়ার ডিভাইডেড বাই কি 2, এই যে 2 যদি কাটা যায় তাহলে কি পাবো? আলটিমেটলি এক্স স্কোয়ার পাবো। আর এই যে প্লাস সি এটা স্বভাবতই লেখা হয়, ঠিক আছে? এটা লেখা হয়, এটা হচ্ছে যৌগজীকরণ ধ্রুবক। তাহলে আমরা বলো তো কি এখানে কি এক্স স্কোয়ার ফিরে পেলাম না? ফিরে পেলাম। এখন আমরা বিপরীত প্রক্রিয়া করতে চাই, আমরা দেখতে চাই যে যদি আমরা এমন একটা রাশি বা সমীকরণকে ইন্টিগ্রেট করলাম, ফার্স্টে আমরা ইন্টিগ্রেট করলাম, ঠিক আছে? ইন্টিগ্রেট করলাম, ধরো যে আমরা এখানে লিখব যে 5x টু দ্য পাওয়ার ধরো যে 3 এত dx, এটাকে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে বলো তো এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্রে অ্যাপ্লাই করলে এটা কত আসবে? কনস্ট্যান্টটা সামনে আসলো, ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার 3 dx, ঠিক আছে? এই যে 5 লিখলাম, এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র, এটা কিন্তু তোমরা অনেকেই জড়তার ভ্রামক নির্ণয় ফিজিক্সে কিন্তু এই সূত্রটা জানো, এই জন্য আমি এটা তোমাদেরকে কন্টিনিউ করছি, ঠিক আছে? কিছু না কিছু তো অ্যাটলিস্ট ফিজিক্সে জানা হয়েছে, তাই না? আচ্ছা, তো ফিজিক্সে তোমরা এটা কিন্তু পড়ছো, একদম ভেক্টর চ্যাপ্টারে সব পড়ে ফেলছো নাকি? আচ্ছা, তাহলে এই যে 5 আর এখানে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এই যে 3 প্লাস 1, তার মানে কি এখানে আমরা সরাসরি বলতে পারি যে এটা হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে 4 প্লাস হচ্ছে সি। প্রিয় শিক্ষার্থীরা বলো তো তাহলে আমরা কি পেলাম? 5/4 এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস হচ্ছে সি, এটা পেলাম না আমরা? এখন আমাদের নিয়ম অনুসারে যে যৌগজীকরণ হলো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, আমরা এখন এই জিনিসটাকে, এই যে এই রাশিটাকে যদি 5x টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 কে যদি ডেরিভেট করি তাহলে আমরা এই টার্মটা ফিরে পাবো। চলো আমরা দেখে ফেলি। তাহলে আমরা যদি ddx অফ
5/4 করি, প্লাস সি আছে, প্লাস সি আমরা এখানে রাখতে পারি চাইলে, প্লাস সি তুমি চাইলে এখানে রাখতে পারো, কোনো সমস্যা নাই। দেখো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কত পাবো, আমরা এটাকে ভেঙে দিতে পারি এইভাবে যে ডিডিএক্স, আমরা সরাসরি কিন্তু বলতে পারি এটা যে 5/4 × 4x³ প্লাস হচ্ছে 0 সরাসরি, বাট আমি যেহেতু তোমাদেরকে একটু ডিটেলস দিয়ে দেখাচ্ছি তাই আমরা এটা পূর্ণাঙ্গভাবে লিখে ফেলি। আমরা জাস্ট যোগ করে দিলাম যে ডিডিএক্স অফ সি, এটা বলা যায় না, দেখো তো এই যে এই টার্মের সাথে ডিডিএক্স, পরের টার্মের সাথে ডিডিএক্স। আচ্ছা ফাইন, এখন এই যে টার্মটা আছে 5/4 কি সামনে আসবে, ইন্টু বলো তো ডিডিএক্স অফ, এখানে কি x⁴ থাকছে না, আর এই যে কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন কি হয়, 0 হয়, তার মানে কি এক্সের সাপেক্ষে তো কনস্ট্যান্টের কোনো ভূমিকা নাই পরিবর্তনের, এটা হয় কত, 0। বলো তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন এখান থেকে সামনের লাইনটা লিখি যে 5/4, এই যে 5/4 ইন্টু, দেখো এখানে আমরা x⁴n এর সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, 4 × x⁴ - 1, দ্যাট ইজ আমরা পাবো হচ্ছে 4x³। এই যে 4 কিন্তু চলে যায়, আলটিমেটলি আমরা এখানে পাবো হচ্ছে 5x³। লক্ষ্য করো তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 5x³, এই যে আমাদের এখানে 5x³ ছিল না, 5x³ ছিল, তার মানে কি আমাদের ঘটনা সত্য, অর্থাৎ যেই টার্মটা সামেশন নির্ণয় করে আমি 5/4 x⁴ পেলাম, আমি এই আউটপুটটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এই রাশিটা আবার ফিরে পাচ্ছি, এই যোজ্য রাশিটা আবার ফিরে পাচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের যোগজীকরণের বিপরীত প্রক্রিয়া। এই যে সামনে যে টার্মটা থাকে এটাকে বলা হয় যোজ্য রাশি, ঠিক আছে, এটাকে বলা হয় যোজ্য রাশি। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলো আমাদের 2 নাম্বার টার্মটা আমরা আলোচনা করে ফেলি। তোমরা যদি এটার আরেকটা এক্সাম্পল দেখতে চাও, তোমরা চাইলে এটা সাইন কস বা ত্রিকোণমিতিক কোনো একটা যে অনুপাত আছে সেটা দিয়েও ট্রাই করতে পারো। কিভাবে সেটা আমরা জানি, কি আমরা জানি হচ্ছে যে ডিডিএক্স অফ সাইন এক্স এর মান কত, কজ এক্স হয়, তাই না? এটা আমরা কিভাবে জানি, এটা কিন্তু আমরা মূল নিয়ম থেকে নির্ণয় করেছি। আচ্ছা, এখন এই যে ইন্টিগ্রেশন অফ কজ এক্স আছে না, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স, এটার মান আসবে এই যে সাইন এক্স, ঠিক আছে, এই সাইন এক্স আমরা এখানে ফিরে পাবো, বুঝতে পেরেছো? আবার যদি এরকম হয় যে ডিডিএক্স অফ, ধরো এখানে আসছে কজ এক্স, তো আমরা কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি জানি, মাইনাস সাইন এক্স, তাই না? এখন তুমি যদি এই যে সাইন এক্সকে যদি তুমি ইন্টিগ্রেট করো, তাহলে তুমি ফিরে পাবা হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস হচ্ছে সি। তার মানে তুমি যদি এইখানে মাইনাস সাইন দাও, এই যে এইখানে মাইনাস সাইন যদি দাও, দেখো মাইনাস সাইন এক্স আছে, তার মানে সামনে আমি মাইনাসটা লিখতে পারি, তাহলে মাইনাসটা যদি সামনে থাকে তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, তাহলে এই মাইনাসটা কি সামনে থাকবে, মাইনাস কজ এক্স, তাহলে মাইনাসে মিলে কি প্লাস হবে, প্লাস এক্স প্লাস হচ্ছে সি। অর্থাৎ এই যে দেখো এখানে কিন্তু সাইন এক্সের ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাওয়া যাচ্ছে, কজ এক্সকে আবার ইন্টিগ্রেট করলে সাইন এক্স পাওয়া যাচ্ছে, আবার কজ এক্সের ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই মাইনাস সাইন এক্স। কো অনুপাত থাকলে মাইনাস হয়, মনে করে দেখো, কো অনুপাত থাকলে কস থাকলে মাইনাস সাইন এক্স, কোসেক থাকলে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, আবার যদি কট এক্স থাকে তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাই না? তো কো থাকলে মাইনাস হয়। এখন বলো তো আমরা যদি মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা ফিরে পাচ্ছি কি, কজ এক্স। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, এটার মান হয় মাইনাস কজ এক্স প্লাস হচ্ছে সি। এখানে তো স্বভাবতই আমাদের ডিএক্স দিতেই হবে, তাই না? এই মানটা হবে মাইনাস, অর্থাৎ সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে পাই মাইনাস কজ এক্স। এইটা কিন্তু তোমরা সবসময় ভুল করো। তো সূত্রাবলী যখন আমরা শিখবো তখন আমরা এই ব্যাপারগুলো একেবারে ক্লিয়ারলি দেখব। এখন চলো আমরা 2 নম্বর টপিক্সে চলে যাই, যে ক্ষেত্রফলের সাথে এইটার উৎপত্তি কিভাবে জড়িত আছে, ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় যোগজীকরণ দিয়ে। যোগজীকরণের উৎপত্তি কিন্তু হয়েছে এই ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে গিয়ে, ঠিক আছে? আমরা যদি হিস্ট্রি নিয়ে একটু কথা বলি তাহলে গ্রিক ম্যাথমেটিশিয়ান আর্কিমিডিসের নাম চলে আসবে। আর্কিমিডিস সর্বপ্রথম যোগজীকরণের ধারণা দেন। এটা আসলে রাইট না, আর্কিমিডিস অনেক অ্যানালিসিস করেছেন, বাট তারও অনেক পূর্ব থেকে গ্রিক জ্যোতির্বিজ্ঞানী ইউডেক্স, ওনার নাম হচ্ছে ইউডেক্স, তিনি এই যোগজীকরণকে কাজে লাগিয়ে
একটা অসম আকৃতির বস্তুর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করেছিলেন। ঠিক আছে, পরবর্তীতে এসে নিউটন এবং লিবনিজ আলাদা আলাদাভাবে, দুজনে একসাথে বসে না, একটা রুমে না, আলাদা আলাদাভাবে তারা হচ্ছে এই যৌগজীকরণ আবিষ্কার করেন। তোমরা হয়তো ভাবতে পারো যে অন্তরীকরণের পরে যৌগজীকরণের আবিষ্কার হয়েছে, বাট ব্যাপারটা কিন্তু একদম তা না। যৌগজীকরণ আগে আবিষ্কার হয়েছে, অন্তরীকরণ আবিষ্কারের অনেক পূর্বে যৌগজীকরণ আবিষ্কার হয়েছে। যৌগজীকরণ লিবনিজ এবং হচ্ছে যে নিউটন হচ্ছেন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, ফিজিক্স তোমরা বলতে পারো, পদার্থবিজ্ঞানী। আর গটফ্রেড লিবনিজ উনি হচ্ছেন জার্মান ম্যাথমেটিশিয়ান। তো এই জার্মান ম্যাথমেটিশিয়ান গটফ্রেড লিবনিজ এবং ব্রিটিশ বিজ্ঞানী, তোমরা সবাই জানো নিউটনের নাম, যৌগজীকরণ নিয়েই তারা কিন্তু অ্যানালাইসিস করেন। কথা হচ্ছে যে লিবনিজ সর্বপ্রথম এই সামেশন সাইনটার উদ্ভব করেন। এই সামেশনটা কিভাবে আসলো চলো আমরা সেটা দেখে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, একটা যদি তোমাকে বলা হয় যে একটা সুষম ক্ষেত্র, ধরো আমি বললাম যে একটা নিয়মতান্ত্রিক ত্রিভুজ বা নিয়মতান্ত্রিক একটা চতুর্ভুজ বা নিয়মতান্ত্রিক একটা ধরো ট্রাপিজিয়াম বা নিয়মতান্ত্রিক যে কোনো একটা জ্যামিতিক শেপ, সেটার তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে না। তোমাকে যদি বলা হয় যে একটা ত্রিভুজ এরকম আছে, ধরো যে একটা ত্রিভুজ এরকম উৎপন্ন হলো, যেখানে এই রেখাটা হচ্ছে ধরো x = 4, এই রেখাটা হচ্ছে মূলবিন্দুগামী y = mx, ধরো যে এটা হচ্ছে y = ধরো যে 5x। তো তুমি বলো তো এইটার তুমি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে না? এইটার ক্ষেত্রফলটা ডেফিনেটলি পারা যাবে। কিভাবে সেটা? আমরা বলতে পারি যে এই বিন্দুটা কত, 0 বিন্দু, এই বিন্দুটা 0 বিন্দু, এই বিন্দুটা হচ্ছে কত, মানে 0 0 বিন্দু, এই বিন্দুটা হচ্ছে 4,0 বিন্দু। এখন x এর মান জানা আছে, আমরা এখান থেকে বলতে পারি না যে y এর মান হচ্ছে 5 × 4, তার মানে কত, 20। তার মানে এই যে ভূমিটা, এই ভূমির মান কত, 4, এই লম্বের মান কত, 20। তাহলে আমরা বলতে পারি না যে এই পুরো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন হচ্ছে উচ্চতা, 2 চলে যায়, তার মানে হচ্ছে 40। অর্থাৎ এই ক্ষেত্রফলটা হচ্ছে 40 বর্গ একক। এটা আমরা বলতে পারি না? আমরা কিন্তু এটা বলতে পারি। বাট তোমাকে যদি এরকম একটা আকৃতি দেওয়া হয়, ধরো যে এইরকম একটা আকৃতি দেওয়া হলো, তোমাকে বলা হলো যে এরকম একটা আকৃতি, এখানে একটা রেখা দেওয়া হলো, এখানে একটা রেখা দেওয়া হলো, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। এখন তোমাকে বলা হলো যে এই যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা কত, এই a = কত, এরিয়াটা কত। তুমি কি এটার উত্তর এরকম সূত্র করে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা করে করতে পারবা? অথবা তোমাকে বলা হলো এরকম, তোমাকে ধরো এরকমভাবে বলা হলো যে একটা পরাবৃত্ত ধরো চলে গেছে, আর একটা সরলরেখা ধরো চলে গেছে, ধরো মূল বিন্দু দিয়েই গেছে, এই ক্ষেত্রটুকুনের ক্ষেত্রফল কত। অথবা এরকম একটা পরাবৃত্ত, এরকম ধরো আরেকটা পরাবৃত্ত, তাদের এই ক্ষেত্রফলটুকুন কত। ঠিক আছে? অথবা তোমাকে বলা হলো এবড়ো-থেবড়ো একটা ধরো ক্ষেত্রফল, একটা এমিবা, এটার ক্ষেত্রফল কত। কিংবা একটা রেখা এর মধ্য দিয়ে ছেদ করে চলে গেছে, তোমাকে বললো যে এই অংশের ক্ষেত্রফলটুকুন কত। এই মেজারমেন্টগুলা কি খুব সহজ হবে? আমরা কি নিয়মতান্ত্রিক উপায়ে আমরা বলতে পারি যে বর্গের ক্ষেত্রফল যেইভাবে করে, যে বর্গক্ষেত্র ধরো তোমাকে বাহু দেওয়া আছে যে বাহু 2, তাহলে এটার ক্ষেত্রফল কত, তুমি বলবা যে বাহু স্কোয়ার। বা লম্ব গুণন উচ্চতা তুমি যদি করো, তারপর 2 × 2, তার মানে 4, আলটিমেটলি 4 পাবো। তো এই ঘটনাটা কি এরকম ঘটবে? ডেফিনেটলি ঘটবে না। তুমি যদি এখন চাও যে এটা ধরো আটা ময়দার মতো যদি চিন্তা করো যে এটা পুরোটাকে আমি হচ্ছে যে একটা শেপের মধ্যে দিয়ে, একটা বর্গাকার শেপ দিয়ে তারপর নির্ণয় করবো, সেইটা ভিন্ন ইস্যু। বাট ওইটা তো করলে তার পুরুত্বটা থাকবে না, ওইটা তো আকার তো ছোট হয়ে আসবে, তাই না? বিষয়টা এরকম। তো তার মানে আমরা অ্যাটলিস্ট এটুকুন বুঝতে পারতেছি যে যেইগুলা নিয়মতান্ত্রিক চতুর্ভুজ বা পঞ্চভুজ বা ত্রিভুজ আমরা, বা হচ্ছে সেটা গোলক হতে পারে, সেটা ঘনক হতে পারে, সেটা বেলন হতে পারে, সেটা কোণ হতে পারে, এই যে নিয়মতান্ত্রিক যে শেপগুলো আছে, সেটা 2D হোক 3D হোক, আমরা ইজিলি সেটা সূত্র প্রয়োগের মাধ্যমে নির্ণয় করতে পারি। বাট এরকম এবড়ো-থেবড়ো যদি একটা ক্ষেত্রফল থাকে, সেই ক্ষেত্রফল কিন্তু আমি নর্মালি সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে পারবো না। এই যে আমাদের ফেইলিউরটা, এই ফেইলিউরের এই ব্যর্থতা থেকেই যৌগজীকরণের আবিষ্কার হয়েছে। বুঝতে পেরেছো? ঠিক যেমনি করে ফাংশনের ব্যর্থতার জন্য আবিষ্কৃত হয়েছে লিমিট। মানে এটা হচ্ছে আমাদের ব্যবহারিক
প্রয়োগের দিক থেকে আমরা এটা বলতে পারি যে ফাংশন যেখানে ফেইলিউর, লিমিট সেখানে অ্যাক্টিভ। ফাংশন যেখানে আউটপুট দিতে পারে না, লিমিট সেখানে গিয়ে বলে যে ও আচ্ছা ঠিক আছে আমাকে দিয়ে দাও, আমি ট্রাই করি। তখন সে যেই মানটার জন্য আউটপুট দিতে পারে না তার কাছাকাছি একটা মান নিয়ে যেমনি করে আউটপুট দেয়, সেই ওয়েতে আমরা যখন নিয়মতান্ত্রিক কোনো একটা ক্ষেত্রফল পাবো না তখনই আমরা কিন্তু ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব। অ্যান্ড তোমাদের এই আর্টিকেলের যেই বইগুলোতে 10.7 পর্যন্ত আছে বা 10.5 পর্যন্ত আছে, তোমরা দেখবা লাস্টের আর্টিকেলটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। অ্যান্ড তোমাদের কাছে মারাত্মক লেভেলের আতঙ্কের একটা আর্টিকেল হচ্ছে এই ক্ষেত্রফল নির্ণয়ের আর্টিকেলটা। আশা করি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকো, তোমাদের এই সকল সমস্যা একদম ভেনিশ হয়ে যাবে। প্রবলেম প্রত্যেকটা তোমরা ইনশাল্লাহ সলভ করতে পারবা। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জিনিসটা দেখি যে কিভাবে করে এখান থেকে যোগজীকরণের টার্মটা আসলো। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইটা আমরা ওই একটা ফিগার নিয়ে আলোচনা করতে চাই। বলো তো, তোমরা রেল লাইনের কথা তো জানো তাই না? রেল লাইন, ট্রেন ভ্রমণের অভ্যাস তো অনেকেরই আছে। তো রেল লাইনে কি হয় বলো তো, যখন বাঁক নেয় তখন মনে হয় না যে রেল লাইনটাই মনে হয় বাঁকা, বাট আসলে কি তাই? রেল লাইনের যে খণ্ডগুলো আছে এই খণ্ডগুলো কি কখনো কি বাঁকা? কখনোই বাঁকা না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে ধরো এরকম ছোট ছোট ধরো যে কাঠি, ছোট ছোট কাঠিগুলো ধরো যে ছোট, মানে একদম মেসের কাঠি, তুমি কাঠিগুলো ধরো এরকম ছোট। এই ছোট ছোট সরল রেখা দিয়ে তুমি কি একটা বক্ররেখা অঙ্কন করতে পারবা না? বক্ররেখা অঙ্কন করতে পারবা ছোট ছোট। এই যে ধরো এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এমনি করে এরকম ছোট ছোট এই প্রত্যেকটা সরল রেখা মিলে কি একটা বক্ররেখা হচ্ছে না? সেই মতে এই বক্ররেখাটাকে একেবারে ক্ষুদ্রতি ক্ষুদ্র, মানে ওটাকে তুমি 1 মিলিমিটার ভাবতে পারো বা মাইক্রোমিটার ভাবতে পারো, একেবারেই ছোট একটা। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা এই পুরো জিনিসটাকে কিন্তু বিভক্ত করতে পারি। আমরা এইভাবে করে একদম সোজা দাড়ি টানতে পারি, এই যে এইভাবে করে, ঠিক আছে? তো উপরে আমাদের যাওয়ার দরকার নাই, আমরা এখান থেকে স্টপ রাখতে পারি, ঠিক আছে? এখানে বোর্ডে আমি তোমাদের দেখাচ্ছি জন্য কিন্তু এটা অনেক বড় মনে হচ্ছে, বাট একদম ছোট ছোট আমরা পার্টিটাকে বিভক্ত করতে পারি। এটা হচ্ছে কি মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এদিকে ওয়াই, এদিকে হচ্ছে এক্স। বলো তো প্রিয় শিক্ষার্থীরা, এইটা যদি একটা ফাংশন হয়, মানে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স একটা ফাংশন, এইটা ধরো ওয়াই ইকুয়াল এফ অফ এক্স একটা ফাংশন, আর এটা হচ্ছে একটা যে কোনো রেখা, এক্স ইকুয়াল এন হতে পারে, এটা হচ্ছে ধরো এক্স ইকুয়াল এন রেখা, এখানে যে কোনো একটা মান থাকতে পারে। এক্স ইকুয়াল 10 যদি হয় তাহলে এই বিন্দুটা হবে কি 10,0, তাহলে এক্স ইকুয়াল এন, তার মানে এই বিন্দুটা হচ্ছে, এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে 0,0, তাই না? 0,0। ওকে ফাইন। তো আমরা যে এই যে দাড়িগুলো কাটলাম, এই প্রত্যেকটার ডেফিনেটলি একটা কি দৈর্ঘ্য আছে না? আমরা যদি বলি যে এইখানে এই বিন্দুটা হচ্ছে ও, এই বিন্দুটা ও, এই বিন্দুটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এবং এই বিন্দুটা হচ্ছে সি, অর্থাৎ ও এ বি সি বা ও এ সি বি। আমরা যদি এইটুকুনের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমরা বলতে পারি না এই পুরো অংশের ক্ষেত্রফল, আমরা বলবো যে পুরো ক্ষেত্রফল এ ইকুয়াল, বলতো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রথম যে অংশটা আছে, অর্থাৎ এই অংশটুকুনের ক্ষেত্রফল আমরা আগে লিখব, প্লাস পরের অংশের ক্ষেত্রফল, তারপরে পরের অংশের ক্ষেত্রফল, এইভাবে ডট 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 ডট। এরকম যদি এন সংখ্যক বক্স থাকে, এন সংখ্যক যদি আয়তকার থাকে, তাহলে সেই আয়তক্ষেত্রগুলো প্রত্যেকটার যোগফল কি হবে না? সম্পূর্ণ ক্ষেত্রফলটা। এখন কথা হচ্ছে আমি আয়তক্ষেত্র কেন বলছি, লক্ষ্য করো, এই যে বক্ররেখাটা আছে প্রিয় শিক্ষার্থীরা, এই বক্ররেখাটা এতটাই ক্ষুদ্র যে এই মাঝখানের টার্মটা এতটাই ক্ষুদ্র যে এই মানটা একদম আয়তের মতো ক্যারেক্টার প্লে করবে। অর্থাৎ এই অংশটা তো সোজা, এই রেখা দুটো তো সমান্তরাল, তাই না? এই রেখাটাও এমনভাবে এতই ক্ষুদ্র যে ওটাকে আমরা সমান ধরে নিতে পারি। অর্থাৎ বিসি হচ্ছে ও এর সমান্তরাল, মানে এইটা এবং এইটা সমান্তরাল, তাহলে এটি কি একটা আয়তক্ষেত্র হবে? যদি আয়তক্ষেত্র হয় তাহলে এখানে প্রথম যে অংশটা আছে, এই যে এই অংশটার ক্ষেত্রফল আমরা বলতে পারি না দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে দৈর্ঘ্যটা আছে এইটা আমরা দৈর্ঘ্য হিসেবে ধরতে পারি, বা এইটাকে আমরা দৈর্ঘ্য হিসেবে ধরতে পারি। এই যে মানটা ধরো যে আমরা ধরে নিলাম y1। আমরা তো একটা ফাংশন যখন বলি y ইকুয়াল এফ অফ এক্স, এক্স দৌড়াদৌড়ি করে এইটার মধ্যে, এক্স লাইনে, তাই না? এক্স এর মান ভেরি করে কি এইটার মধ্যে, ডানে যায় বামে যায়, এক্স অক্ষে।
আর ওয়াই এর রেঞ্জটা কোনটা, যেটাকে আমরা রেঞ্জ বলি, এটা হচ্ছে কি ডোমেইন, ডোমেইনের মান ইনপুট ভ্যালু, আর আউটপুট ভ্যালুটা কি এই যে ওয়াই অক্ষে যেটা যাতায়াত করে, তাই না, এটাকে বলা হয় কি রেঞ্জ। তাহলে এই প্রথম মানটা এই অংশটা ধরলাম y1, আর এই যে ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশ এই অংশটাকে আমরা ধরতেছি dx, বুঝতে পেরেছো, এই অংশটা হচ্ছে dx, এটা হচ্ছে dx, এটা হচ্ছে dx। একটু আগে যে তোমাদেরকে বললাম না যে ইন্টিগ্রেশনের পর একটা কোনো কিছু লিখলে এখানে dx লেখা হয়, এর মানে এই যে dxটা হচ্ছে x অক্ষের ক্ষুদ্রতর একটা মান, সামান্য একটা মান, এই সামান্য মানের সাপেক্ষে পুরো মানটা আমরা নির্ণয় করি। মানে অন্তরীকরণে কি করেছিলাম, অন্তরীকরণে আমরা একটা বড় জিনিসকে ছোট্ট ছোট্ট মানের কনভার্ট করে সেটার পরিবর্তন নির্ণয় করেছিলাম, আর যোগজীকরণের ক্ষেত্রে ছোট্ট একটা মানকে কাজে লাগিয়ে অনেক বড় একটা মান আমরা নির্ণয় করব, ঠিক আছে। তো এই অংশটা হচ্ছে dx, তার মানে dxটা হচ্ছে কি দৈর্ঘ্যের কাজ করবে, অথবা dxকে তুমি যদি প্রস্থ বলো তাহলে দৈর্ঘ্যের কাজ করবে এই যে OB। তাহলে আমরা যাই হোক না কেন আমরা ক্ষেত্রফল সরাসরি লিখতে পারি, এখানে আমরা বলতে পারি যে y1 ইন্টু dx, আমরা কিন্তু এই যে এইটাকে ধরলাম y1 আর এটা হচ্ছে dx। আচ্ছা ফাইন, এরপরে প্রিয় শিক্ষার্থী আমরা যে এই যে পরের যে অংশটা আছে, এই পরের অংশটা আমরা এই দৈর্ঘ্যটা যদি ধরি y2, তাহলে এটা কি প্লাস হয়ে যাবে। আমরা যদি বলি যে পরের অংশটা হচ্ছে y2, তাহলে এই যে প্রস্থটা আছে দৈর্ঘ্য যদি y2 হয় তাহলে প্রস্থ এটা কি dx না, এটা হচ্ছে dx, অর্থাৎ y1 dx প্লাস y2 dx প্লাস এই যে তারপরের যে অংশটা আছে সেই অংশটাকে আমরা কি বলবো y3 dx। ডেফিনেটলি এইভাবে করে এখানে যদি n সংখ্যক dx এর টার্ম থাকে, n সংখ্যক খণ্ডে যদি আমি বিভক্ত করি, তাহলে আমরা বলতে পারি না যে প্লাস ডট 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 কত হবে yn dx, এটা বলা যায়, অবশ্যই যায়। এখন প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এই যে y1 dx বললাম, এই যে y2 dx বললাম, y3 dx, এই সবটা যোগ করলেই তো আমার এই a আসবে। তো সবগুলোকে যোগ করাকে কি বলা হয়, সামেশন করা, যোগ নির্ণয় করা। তো সামেশন যে এই যে সাইনটা আছে না, এই যে সামেশন, এই সাইনটা দিয়ে আমরা এখন বলতে পারি না যে এখানে হচ্ছে y dx, এই y কার প্রতিনিধিত্ব করছে, এই প্রত্যেকটা y এর প্রতিনিধিত্ব করছে, y1 y2 y3 ডট 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 yn পর্যন্ত সবার প্রতিনিধিত্ব করছে এই y। আর এই dx তো আমার ক্ষুদ্রতর একক। বলো তো এই মানটা কোথা থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায় n এ গিয়ে। বাট এই জায়গায় কি আছে, এই যে a1 আছে, আর এই জায়গায় কি আছে n আছে, এই জন্য আমরা এইখানে বলি যে i ইকুয়াল হচ্ছে 1, আর লোয়ার লিমিট এটাকে বলা হয়, আর আপার লিমিট হচ্ছে কি n, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত আমরা y এর মানটা নির্ণয় করব। অর্থাৎ y এর মান এখানে একবার হবে y1, একবার y2, একবার y3, একবার y4। যদি তোমাকে বলা হয় যে ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা কোথা থেকে কোথায় পর্যন্ত গেছে, তাহলে আমরা বলবো যে 0 থেকে n পর্যন্ত গেছে। বাট এই যে সামেশন সাইনটা ইউজ করা হচ্ছে, সামেশন সাইনটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই যে y1 y2 y3 এইভাবে করে কতটা y এর টার্ম আছে, এখানে n সংখ্যক y আছে, এই জন্য আমরা 1 থেকে স্টার্ট n এ গিয়ে শেষ, এই জন্য আমরা 1 থেকে n পর্যন্ত দিলাম। বুঝতে পেরেছো? এই তাহলে এইটা ইকুয়াল y dx লিখাও যে কথাই, সবগুলো লিখাও একই কথা, এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আসো, এখন প্রিয় শিক্ষার্থীরা এই যে সামেশন, এই সাইনটা কি একটু কেমন না? বিজ্ঞানী লিবনিজ, ম্যাথমেটিশিয়ান লিবনিজ, তিনি এই জায়গায় একটা এইটাকে তুমি টেনে সোজা করতে পারো, মানে এটাকে ধরো দুই পাশে টেনে, আসলে এইটাকে টেনে কিন্তু এই সামেশন সাইনটা করা হয়নি, সামেশন সাইন করা হয়েছে সামেশনের যে এস আছে, এই যে সামেশন, এই সামেশনের এসকে একটু টেনে লম্বা করে এই সাইনটা করা হয়েছে, এইটাকে টেনে কিন্তু না। তো যাই হোক, এই সামেশনের এস অক্ষরটাকে একটু ইলাবোরেট করে আমাদের এই সাইনটা লেখা হয়েছে। তুমি এই সাইনটা যদি দাও, এটা হবে কি ইন্টিগ্রেন্ট সাইন বা যোগজীকরণ চিহ্ন। যোগজীকরণ চিহ্ন এখানে দিবা তুমি 1 থেকে শুরু করে n পর্যন্ত, সামনে থাকবে কি y dx। এখন এই y এর মানটা কি, এই 1 এর মানটা হচ্ছে, এই y এর মান হচ্ছে এই f of x। এখন এই y ইকুয়াল এটা থাকতে পারতো যে 2x স্কোয়ার থাকতে পারতো, এখানে থাকতে পারতো যে 5x কিউব মাইনাস হচ্ছে 4, এটাও থাকতে পারতো, যে কোনো একটা মান থাকতে পারতো। তখন আমরা কিন্তু এই জায়গায় ওই মানটাকে লিখতাম। আর এখানে এই যে n এর রিপ্লেসমেন্টে যে কোনো একটা কিছু থাকতে পারতো। আবার এই স্টার্টিং পয়েন্টটা 1 না থেকে এখানে যে কোনো একটা পয়েন্ট থাকতে পারতো। ধরো প্রিয় শিক্ষার্থীরা এরকম আছে, ধরো যে একটা বক্ররেখা এরকম চলে গেছে, এই যে এই অংশটা তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা, এই মানটা হচ্ছে 2, এই মানটা হচ্ছে ধরো 3, আর এই রেখাটা হচ্ছে ধরো y ইকুয়াল 4x।
তো ওয়াই ইকুয়াল 4x যে রেখা আছে, বা ধরো যে 4x² রেখা, এই রেখাটার এই অংশের ক্ষেত্রফল কত হবে এইটাকে চিহ্নিত করা হয় কিভাবে জানো? এটাকে আমরা চিহ্নিত করব এইভাবে। আমরা এখানে বলবো 2 থেকে 3, তাহলে লোয়ার লিমিট হবে 2, আপার লিমিট হবে 3। এইটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় নির্দিষ্ট যোগজ, যেটা আমাদের পরবর্তী আর্টিকেলে আছে। যোগজীকরণেরই পরবর্তী আর্টিকেলে আমরা এই জিনিসটা দেখব। তো 2 থেকে 3 পর্যন্ত, আর সামনে কি থাকবে? সামনে ফাংশনটা থাকবে, অর্থাৎ ওয়াই ডিএক্স থাকবে। বলো তো এই যে ওয়াই ডিএক্স, এই যে এখানে কি ওয়াইটা আছে না, এই যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ফাংশন, তো ওয়াই এর রিপ্লেসমেন্টে আমরা এখন কি বসাবো? ওয়াই রিপ্লেসমেন্টে এই যে 4x² বসাবো। অর্থাৎ আমরা বলবো যে ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 পর্যন্ত এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 4x² ডিএক্স, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল হবে এই মানের সমান। বুঝতে পেরেছো? এখন এই মানটা কত হবে সেটা আমরা একটু পরে নির্ণয় করব। বুঝতে পেরেছো? আমি এখন তোমাদেরকে নিয়মতান্ত্রিক উপায়ে দেখাবো যে একটা সাধারণ নিয়মতান্ত্রিক একটা কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল যত হয় আমরা ইন্টিগ্রেট করলেও সেই মানটা ততই আসবে। এই জিনিসটা আমি তোমাদের দেখাই। বাট তোমাদের ওই যে একটা সূত্র মনে রাখতে হবে যে x⁴n, ওই যে যেটা একটু আগে দেখালাম, যে ইন্টিগ্রেশন অফ x⁴n dx ইকুয়াল হচ্ছে x⁴n + 1 ডিভাইডেড বাই n + 1 প্লাস হচ্ছে c। এই সূত্রটা আমাদের কাজে লাগবে। তো আমি আশা করি তোমরা খুব ভালো মতো এই জিনিসটা বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, y ইকুয়াল f অফ x একটা ফাংশন আছে, একটা বক্ররেখা, প্রত্যেকটা সমীকরণের একটা কিন্তু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকবে, একটা গ্রাফ থাকবে, ঠিক আছে? তো এটা একটা ফাংশন, এটার একটা গ্রাফ আছে। তো এই গ্রাফটা দিক থেকে একটা রেখা খণ্ডন করে চলে গেছে, ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা বা এক্স অক্ষের উপর লম্ব একটা রেখা, যেটা হচ্ছে x ইকুয়াল n। এখন এই অংশের ক্ষেত্রফলটা আমি কিভাবে নির্ণয় করব? এটা তো বক্ররেখার একটা ক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? আমরা এখন এটাকে ক্ষুদ্রতি ক্ষুদ্র রেখার একদম ছেদ করালাম, ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশে বিভক্ত করলাম, যেখানে এই রেখাগুলো ছেদ করে চলে গেছে। কাকে ছেদ করে চলে গেছে? ওয়াই অক্ষকে সমান্তরাল করে এক্স অক্ষকে ছেদ করে চলে গেছে। তার মানে কি আমরা একদম ব্রেডের মতো পিস পিস করে কাটছি। তাহলে এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটাকে আমরা আয়তকার হিসেবে চিহ্নিত করতে পারি না, যেহেতু এই মানটা একেবারেই ছোট। সো বিসি আর ওএ এটা সমান্তরাল আমরা ভাবতে পারি, একেবারেই ছোট তাই। তো আমরা এই অংশের ক্ষেত্রফল লিখলাম যে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। এই যে দৈর্ঘ্য তুমি ভাবতে পারো যে y1 আর প্রস্থ হচ্ছে কি dx। পরের অংশের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, কারণ কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। সবগুলোকে আমরা নির্ণয় করলাম এই যে সামেশন সাইনটা দ্বারা। কোথা থেকে স্টার্ট হয়েছে? y এর মান, এই সামেশনের এই যে y, এই সবগুলো y1 y2 y3 কে আমরা প্রতিনিধিত্ব করাচ্ছি y এর মাধ্যমে, আর dx তো আমার আছেই কমন। এখন বলো তো এই 1 y গুলো স্টার্ট হয়েছে কোথা থেকে? 1 থেকে, এই জন্য আমরা নিচে দিয়েছি 1 আর উপরে দিয়েছি n, এ গিয়ে শেষ, তাই n দিয়েছি। বুঝতে পেরেছো? এই জিনিসটাকে আমরা এখন বলছি যে 1 থেকে শুরু, এ গিয়ে শেষ। বাট এই জিনিসটা কিন্তু 1 থেকে শুরু না, এই জিনিসটা শুরু হচ্ছে 0 থেকে। এইটাতে জাস্ট আমাদের একটা ধারণা আমরা ক্যারি করছি যে y এর মানের উপর ডিপেন্ড করে আমরা এইটা লিখছি, ঠিক আছে? বাট যদি শুরুর ব্যাপারটা বলো যোগজীকরণের ক্ষেত্রে, তাহলে ডেফিনেটলি সেটা 1 থেকে হবে। এই যে এখানে 2 আর 3 আছে, আমরা কি 0 থেকে শুরু করছিলাম? করি নাই। তার মানে কি যেখান থেকে শুরু, যেখানে শেষ, যেখান থেকে শুরু সেইটা নিচে হবে, যেখানে শেষ সেটা সেখানে 3 হবে। মানে শুরুর এখানে 2 আর শেষের এখানে 3। তাহলে এখানে শুরু হয়েছে কি 0 থেকে, তাহলে এখানে 0 হইতো, শেষ হয়েছে কোথায়? n এ, এখানে n হইতো। বুঝতে পেরেছো? বাট এখানে আমরা এই জিনিসটাকে জাস্ট রিলেট করছি এর সাথে, এই সামেশন সাইনটাকে টেনে আমরা এই যে সামেশন সাইনটা দিলাম, তারপরে 1 থেকে n পর্যন্ত, আর এই যে y dx আছে, এই যে y dx সামনে লিখেছি। তো এই হচ্ছে আমাদের যোগজীকরণের উৎপত্তি। যোগজীকরণ এইভাবে করে উৎপত্তি লাভ করেছে, এই যে সামেশন অফ y dx, এটা এমনি করে এসেছে, ঠিক আছে? এরপরে চলো আমরা একটা বাস্তব এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলটা আমরা নিয়মতান্ত্রিক উপায়েও নির্ণয় করতে পারবো, আবার যোগজীকরণ দিয়েও আমরা সেটা ট্রাই করে দেখবো যে আসলে মানটা একই আসে নাকি না। যদি একই না আসে তাহলে আমাদের ঘাবলা আসছে, সিস্টেমে আমাদের সিস্টেম লস আছে। আশা করি সিস্টেম লস আমাদের হবে না। চলো, তো আমরা একটা এক্সাম্পল লিখতে চাই। একটা এক্সাম্পল কীরকম সেটা হতে পারে, যে কোনো এক্সাম্পল হতে পারে, যে কোনো এক্সাম্পল হতে পারে। ধরো প্রিয় শিক্ষার্থীরা, একটা রেখা, ধরো যে এরকম একটা রেখা চলে গেছে, ধরো যে একটা রেখা এরকমভাবে চলে গেছে, হ্যাঁ। এই পয়েন্টটা ধরো যে এই রেখার সমীকরণ হচ্ছে 2x মাইনাস ধরো 6y ইকুয়াল হচ্ছে 12, ধরো এরকম। আচ্ছা ফাইন। তো এখান থেকে আমরা যদি খণ্ডিতাংশের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারি না
যে 2x ডিভাইডেড বাই, আমরা একদম সরাসরি বলতে পারি না যে x ডিভাইডেড বাই 6 প্লাস হচ্ছে y ডিভাইডেড বাই হচ্ছে -2 ইজ ইকুয়ালস টু 1, এটা বলা যায়? লক্ষ্য করো এই যে এখান থেকে 2x ডিভাইডেড বাই 12 মাইনাস 6y ডিভাইডেড বাই 12 ইকুয়াল হচ্ছে 1। এখন তুমি এই 2টাকে ভাগ করে দাও নিচে, তাহলে কাটাকাটি করলে 6 আসে। আবার এখানে প্লাস ধরে এই যে -12 বলা যায় তো, মানে এই জিনিসটাকে তো এরকম বলা যায়, অবশ্যই বলা যায়। তো সেটা আমরা যদি 6টাকে নিচে নিয়ে আসি তাহলে -2 হবে। এই আকৃতিটা কি x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়ালস টু কি 1 এর মতো না? দেখো বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং, তোমরা একটু ফোকাস করো ভালো মতো। আমরা সরলরেখা চ্যাপ্টারে খণ্ডিতাংশের সমীকরণ থেকে এটা কিন্তু জানি, x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, যেখানে কিনা এই যে এরকম ছিল, x এর নিচে যেটা থাকে x অক্ষে সেই বিন্দুতে ছেদ করে, আর y এর নিচে যেটা থাকে 0, b বিন্দুতে সেটা ছেদ করে। খণ্ডিতাংশের সমীকরণ না? এই সমীকরণটাই ছিল কি x বাই a প্লাস হচ্ছে y বাই b ইকুয়াল হচ্ছে 1, যেখানে এই অংশটা ছিল কি a, এই অংশটা ছিল হচ্ছে b। মনে করে দেখো x এর নিচে যেটা সেটা হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশ, y এর নিচে যেটা সেটা হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ। তাহলে এখানে আছে x এর নিচে কি 6, এখানে আছে x এর নিচে 6। তাহলে আমরা বলতে পারি না যে এই পয়েন্টটা হচ্ছে 6, হচ্ছে 0, আর এই পয়েন্টটা হচ্ছে যে 0, -2, এটা বলা যায় না? 0, -2। এখন আমরা এই ক্ষেত্রটুকুন নির্ণয় করব, এই ক্ষেত্রটুকুন আমরা নির্ণয় করব। বলো তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রটুকুন আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা বলতে পারি না যে এই ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ ভূমি গুণন উচ্চতা? ডেফিনেটলি এটা একটা ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ, তাই না? এখানে ভূমির মান কত? এই বিন্দুটা তো আমার ও 0, 0, তাই না? 0, 0। এই পয়েন্টটা হচ্ছে আমার 6, 0, তাই না? তাহলে আমরা বলতে পারি যে হাফ অফ এই ডিস্টেন্সটুকুন তো আমার 6, এই ডিস্টেন্সটুকুন তো আমার 6, আর এই ডিস্টেন্সটুকুন কত? এই ডিস্টেন্সটুকুন ডেফিনেটলি -2 এর মডুলাস। দূরত্ব তো আর নেগেটিভ হবে না, তাই না? তার মানে এই ডিস্টেন্সটুকুন হচ্ছে 2। কেন 2? কারণ এই যে -2 এর মডুলাস করলেই তো আমার 2 আসে, এই যে এই 2। বুঝতে পেরেছো তোমরা? অর্থাৎ এই যে x এর নিচে যেই টার্মটা থাকবে, আমরা তো এখান থেকেও বলতে পারি যে ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল কত ছিল? হাফ অফ ab। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে ক্ষেত্রফল কত হবে, এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ 6 ইন্টু হচ্ছে -2, তার মানে কত হবে? এখানে 3, তাহলে -6 এর ক্ষেত্রফল হয় নাকি? আমরা +6 নিব, তাই না? তো আমরা এখন এখান থেকে যদি ফিগার ড্র করে বলতে চাই তাহলে আমরা বলবো যে ভূমি গুণন উচ্চতা। তুমি যদি 6 কে ভূমি ভাবো তাহলে উচ্চতা হবে 2, তাহলে ভূমি কত? ভূমি 6 গুণন উচ্চতা কত? 2। তার মানে এই যে কাটাকাটি করো, আলটিমেটলি পাওয়া হচ্ছে 6 বর্গ একক। পেয়েছি আমরা 6 বর্গ একক। এখন এই ম্যাথটাকে, এই সমীকরণটা থেকে আমরা ইন্টিগ্রেট করে দেখব আসলে যে এই মানটা আসে কিনা। যদি আসে তাহলে আমাদের এতক্ষণের আলোচনা সার্থক, আর যদি না আসে তাহলে আবার শুরু করতে হবে। ওকে, চলো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে যে ডেল ইকুয়াল 6। এখন চলো আমরা আমাদের যোগজীকরণের কনসেপ্টে চলে যাই। চলো দেখো প্রিয় শিক্ষার্থীরা, যোগজীকরণের কনসেপ্টে আমরা যদি যাই, এখানে 1 ছিল, তাই না? আমরা কি করব? আমাদের এখান থেকে শুরু, ধরো স্টার্টিং। আমরা কি করব? এখান থেকে 2x - 6y = 12 এটাকে লিখব। এখান থেকে আমরা y = f of x ফাংশন নির্ণয় করব। ঠিক আছে? কিভাবে সেটা? আমরা এখান থেকে বলতে পারি যে অতএব 6y = 2x - হচ্ছে 12, এটা বলা যায়? অবশ্যই যায়। অতএব আমরা বলতে পারি না যে y = হচ্ছে 1/3 × x মাইনাস হচ্ছে 2, মানে এই যে 6 কে তুমি ভাগ করে দাও না, তাহলে 2 কাটা যায়, 1/3 × x মাইনাস হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি না যে y = f of x, এইটা মানে y = f of x = হচ্ছে x/3 মাইনাস হচ্ছে 2। তো তুমি এটা x/3 লিখতে পারো, এখানে হচ্ছে x/3 মাইনাস হচ্ছে 2। ওকে ফাইন। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। আমরা বলবো যে ডেল ইকুয়াল, এটা তো আমাদের এদিকের আলোচনা, তাই না? ওকে ফাইন। আমরা এখন বলবো ইন্টিগ্রেশন অফ এই যে ডেল ইকুয়াল মানে ক্ষেত্রফল, আমরা এই অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করছি। বলো তো স্টার্টিংটা কোথা থেকে হয়েছে? স্টার্টিংটা হয়েছে 0 থেকে, শেষ হয়েছে কোথায়? 6 এ গিয়ে। এই পাশের মানটাই তো আমার x এর মান। x এর মান তো আমরা এইদিকে লিখি, তাই না? x এর মান কি লিখি আমরা? আপার লিমিট লোয়ার লিমিট হিসেবে লিখি, তাই না? আর সামনে থাকে আমার ফাংশনের মানটা। আমি যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট এই দিক দিয়ে হিসাব করতাম, তখন কিন্তু এই ফাংশনটার y = f of x না করে x = f of y করতে হইতো।
এই ব্যাপারটা কিন্তু ক্ষেত্রফলে আমি ডিটেলসলি তোমাদের দেখাবো। জাস্ট আপাতত যেহেতু আমরা y ইকুয়াল এফ অফ এক্স ধরে ধরে অভ্যস্ত, তাই আমরা y ইকুয়াল এফ অফ এক্স ফর্মেই নিয়ে আসলাম। ওকে, তাহলে আমরা ধরবো কি, আমরা এই মানটা 0 থেকে 6 পর্যন্ত ধরবো, অর্থাৎ লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে কি 6। ওকে, এখন আমরা এই মানটা লিখবো, কিভাবে লিখবো, যে x/3 মাইনাস হচ্ছে 2, আর সামনে তো আমার ফর্মালিটির জন্য dx থাকবেই, dx তো থাকবেই, কারণ আমরা ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশে বিভক্ত করতেছি, প্রত্যেকটা ক্ষুদ্রতি ক্ষুদ্র মান হবে আমার dx। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষুদ্রতি ক্ষুদ্র মান হচ্ছে dx। ঠিক আছে, এখন চলো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা ক্যালকুলেশনে চলে যাই। ইকুয়াল আমরা বলতে পারি না, যে ইন্টিগ্রেশন অফ 0 6, এটা কিন্তু আমাদের নির্দিষ্ট যোগজ হয়ে গেছে। তোমরা যদি এই ক্লাসটা ভালো মতো একটু বোঝো, একটু যদি কষ্ট মনে করো, আমি জানি তোমাদের একটু হয়তো বা কষ্ট হচ্ছে, তোমরা একটু ভাবতেছো এই জিনিসটা নির্দিষ্ট যোগজ, এটা কিন্তু তোমাদের 10.4 এর দিকে আলোচনা করা আছে। ঠিক আছে, সো একটু কষ্ট করো, সব জিনিসগুলো সহজ হয়ে যাবে। কারণ আলটিমেটলি তো তুমি দেখো, চিন্তা করে যে ট্রেনের উপর দৌড়াদৌড়ি করা যাবে না, ঠিক আছে, ট্রেনটা জাস্ট টাইমেই যাবে, কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি একটা নির্দিষ্ট জার্নি কিন্তু অতিক্রম করতেই হবে, তোমাকে যেই ওই পথ দিয়ে কিন্তু যেতেই হবে। ধরো যে 200 কিলোমিটারের একটা জার্নি, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ঘুমায় থাকো আর জেগে থাকো, পড়াশোনার উপর থাকো, যেভাবেই থাকো, ওই জার্নি প্রত্যেকটা পথ কিন্তু অতিক্রম করতে হবে তোমাকে, প্রত্যেকটা মোমেন্ট অতিক্রম করতে হবে। তো 10.4 আর্টিকেলটা তো ডেফিনেটলি তোমার পাস করতে হবে। তুমি যদি এই জিনিসটা ভালো মতো বুঝো, ওখানে যে তুমি খুব চমৎকার ক্লিয়ার ক্রিস্টাল দেখতে পারবা। আমরা তো সেইটা স্পেশালি আলোচনা করবোই, বাট এইটা যদি তুমি ভালো মতো বুঝো, তোমার পুরো সামারিটা তুমি খুব ভালো মতো বুঝতে পারবা। তো চলো আমরা আননেসেসারি কথা না বলে আমাদের টু দ্য পয়েন্ট আলোচনায় চলে যাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে 0 থেকে 6 পর্যন্ত, আর এই টার্মটার আমরা এখন কি করব, ইন্টিগ্রেট করব। তা আমরা এখন, তোমরা যেহেতু একদম বেসিক স্টেজে আসো, আমি ভেঙে ভেঙে তোমাদের করে দিই। আমরা বলতে পারি যে x/3 dx মাইনাস, আমরা এই জিনিসটা আবার লিখব 0 6, আমরা লিখব এই যে মাইনাস মাইনাসের মতো দিলাম, এই যে 2 dx। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? একটা জিনিস মনে করো তো, যারা তোমরা অন্তরীকরণ করেছো, যে ddx অফ যদি 2x প্লাস হচ্ছে ধরো যে 4x স্কোয়ার থাকে, এরকম যদি থাকতো, তো তুমি কি করতা, ddx অফ 2x প্লাস হচ্ছে ddx অফ কি 4x স্কোয়ার করতা না, এরকম করতা না? মানে কি, আমরা জাস্ট ভেঙে দিতাম, কিভাবে করে, এই যে এইভাবে করে, যে a ইন্টু বি প্লাস সি যদি থাকে, তাহলে আমরা বলতে পারি না যে এ বি প্লাস হচ্ছে এসি, এইটার মতো করে আমরা ভেঙে দিতে পারি। ঠিক আছে, তো সেম কাজটা আমরা কি করলাম, সেম কাজটা আমরা এখানে করলাম। এখন আমরা এখান থেকে কি করব, মান নির্ণয় করব। ঠিক আছে, আমরা বলবো যে এই মানটা কত হবে বলো তো, এই যে 1/3 তো আমার ধ্রুবক, ও তো সামনে থাকবে, আর এই যে এখানে x আছে dx আছে, x dx থাকলে কি হয়, x টু দ্য পাওয়ার n এর সূত্র, তার মানে আমরা বলতে পারি না যে x টু দ্য পাওয়ার 1 প্লাস 1, এখানে কিছু নাই x তে, তার মানে কি 1 আছে। আমরা তো জানি যে ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার n dx এর সূত্র হচ্ছে x টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস হচ্ছে c, একটু আগেই সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো এখানে আমরা বলতে পারি না যে 1 প্লাস 1, তার মানে 2 ডিভাইডেড বাই কত, 2। আর এই যে 0 আর এই যে 6 আছে, এই জিনিসটাকে আমরা কিভাবে করি জানো, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে এইভাবে লিখি যে 0 6, থার্ড ব্র্যাকেট দিয়ে, মানে আগে আমরা ইন্টিগ্রেশনটা নির্ণয় করি, নির্ণয় করার পর এই যে 0 6 দেই। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রত্যেকটা ইন্টিগ্রেশন নির্ণয় করার সময় এই যে এখানে একটা সি দিয়েছিলাম, বাট এই যে যখন নির্দিষ্ট যোগজ থাকবে, এই যে 0 6 থাকবে, তখন আমাদের সি দেওয়ার আর কোনো প্রয়োজন হয় না। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে মাইনাস, বলো তো এখানে 2 আছে না, এই যে 2 আমরা সামনে লিখব, 2টাকে সামনে আনলে এখানে কি 1 হবে না, তো 1 হবে, কিছু নাই, তার মানে কি আছে, কিছু নাই মানে কি 0 আছে, মানে তুমি চিন্তা করো যে x টু দ্য পাওয়ার, এই যে এখানে ধরো যে শুধুমাত্র dx আছে, কিছু নাই, তার মানে কি 1 আছে, 1 আছে মানে x এর পাওয়ার 0 আছে, কারণ x টু দ্য পাওয়ার 0 মানেই তো 1। এখন তুমি এখান থেকে সূত্র অ্যাপ্লাই করো তো, x টু দ্য পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, তার মানে আলটিমেটলি কি তুমি x পাচ্ছ না, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ শুধু dx এর মান হচ্ছে শুধু x। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি না যে শুধু x, আর লিমিট কি ছিল, লিমিট ছিল 0 থেকে 6 পর্যন্ত, 0 থেকে 6 পর্যন্ত। এখন এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় জানো, আমরা একটু এই পাশের স্পেসটাকে কাজে লাগাই। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটাকে, মানে এই যে যদি এরকম থাকে, যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন করার পরে ধরো যে এখানে x আছে, এখানে a আছে, b আছে, ধরো ইন্টিগ্রেশন অফ ধরো যে f অফ x dx, এটা আমরা লিখলাম, এইটার থেকে আমরা x পেলাম, ধরো যে আমরা x পেলাম, এখানে আছে a, এখানে আছে b, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট।
আমরা এই যে আউটপুটটা পেলাম এক্স, এই এক্সকে আমরা এখানে লিখে এইভাবে করে থার্ড ব্র্যাকেট দিয়ে এ বি লিখতে হয়। এবং এর পরবর্তী কাজ হচ্ছে আগে আপার লিমিটটা বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসাবো। অর্থাৎ আমরা বলবো যে এখানে বি মাইনাস হচ্ছে এ। বুঝতে পেরেছো? আবার বলছি, দেখো ধরো এরকম আসতে এ এবং বি, এখানে আসছে ধরো এফ অফ এক্স ডিএক্স, এটার মান ধরো যে আমি পেয়েছি এফ অফ এক্স, ধরো ক্যাপিটাল এফ অফ এক্স আমি পেয়েছি, ঠিক আছে? এখন তোমরা কি করবে জানো, এই ক্যাপিটাল এক্সটাকে এই যে এ বি আছে, এই যেটা এ বি আছে, এই যে নিচে যে এ আছে, এই যে বি আছে, এই এ বি এইভাবে লিখবা। লিখার পরে তোমরা এখন কি করবা, এই বি এর মানটা আগে লিখবা, অর্থাৎ এফ অফ বি মাইনাস হচ্ছে এফ অফ এ, মানে আপার লিমিটটা এক্স এর রিপ্লেসমেন্টে বসাবো, মাইনাস হচ্ছে লোয়ার লিমিটটা বসাবো, ঠিক আছে? তাহলে চলো তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই জায়গায় এটা অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, আসলে ঘটনাটা কি ঘটবে চলো তো। আমরা একটু উপরে করতে চাই এটা, ঠিক আছে? আমরা একটু উপরে করতে চাই অথবা এই জায়গাটাতে করতে চাই, যেহেতু এখানে একটু স্পেস আমাদের কম হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা আবার মিশাই দিলাম, সূত্র যেহেতু আমাদের জানা হয়েছে, এই জায়গাটাতে আমরা এটা করতে চাই। আমরা এখান থেকে বলতে চাই, এই যে এই জায়গা থেকে তোমরা এই দিকে চলে আসবা। আমরা এখন এখান থেকে বলতে চাই যে 1/3 এই কনস্ট্যান্টটা কিন্তু সামনে আসবে, ঠিক আছে? 1/3 ইন্টু এখানে এখন 6 এর মানটা লিখবো। আমরা বলবো যে 1 এই যে দেখো 3 আর 2 কত 6, তার মানে আমরা কিন্তু 1/6টাকে বাইরে লিখতে পারতাম, অর্থাৎ কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে আসবো 1/6। আর ভিতরে কে থাকতেছে, শুধু এক্স স্কোয়ার থাকতেছে না, আমরা এক্স এর রিপ্লেসমেন্টে লিখবো যে 6 স্কোয়ার মাইনাস এই যে লোয়ার লিমিটটা এক্সে বসাবো, তার মানে সেই মানটা কত 0, 0 না 0। এরপরে দিব মাইনাস, এই যে এই মাইনাসটা, এই মাইনাস। এরপর 2টাকে কি সামনে নিয়ে আসবো, এই যে 2 থাকবে সামনে। তারপরে কি করব, 6টাকে এক্স এর রিপ্লেসমেন্টে বসাবো। তাহলে 6কে যদি আমরা এক্স এর রিপ্লেসমেন্টে বসাই তাহলে কত হবে, 6 মাইনাস কত হবে 0, যদি এক্স এর রিপ্লেসমেন্টে বসাই 0 হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো তো, এই যে 6 স্কোয়ার, তার মানে শুধু পাচ্ছি 6 মাইনাস এই জায়গায় লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস পাচ্ছি 12, মাইনাস পাচ্ছি 12, আর 0-র সাথে 2 গুণ করলে তো 0ই আসে, তার মানে আমরা আলটিমেটলি পাচ্ছি -6 একক। বলো তো, আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, এইটার যখন ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, এই মডুলাসটা ছিল জন্য আমরা কিন্তু +6 একক পেয়েছি। মানে আমরা এই যে হাফ অফ এই যে ভূমির মান লিখলাম কত 6, উচ্চতা লিখলাম 2, এই কাটাকাটি করে আমরা পাইছিলাম 6। বাট আমরা যদি এখানে এই 2 এর জায়গায় -2ই রাখতাম তাহলে কিন্তু -6ই পাইতাম, সেই -6 কিন্তু আমরা এখানে পেয়েছি। বাট আমরা কি এখানেও নেগেটিভ মান গ্রহণ করব না, তার মানে আমরা বলবো মডুলাস অফ -6 অর্থাৎ 6 একক। বুঝতে পেরেছো? লক্ষ্য করো, এখানে আমরা হাফ ভূমি গুণন উচ্চতা দিয়ে যেই মানটা পাইছি, আমরা এখানেও কিন্তু সেম মানটা পেয়েছি ইন্টিগ্রেশন করে। আমি জানি যে এই এক্সাম্পল তোমাদের কখনো বেসিক ক্লাসে একদম ফার্স্টে শেখানোর সময় শেখানো হবে না, বাট আমরা কিন্তু অনেকগুলো টার্ম শিখে কিন্তু এই জার্নিটা অতিক্রম করলাম। জাস্ট প্রত্যেকটা জিনিস একটু যদি খাতায় সুন্দর মতো নোট করে আবার একটু রিভাইজ দাও, এতটা চমৎকারভাবে তোমার কাছে একদম ক্লিয়ার ক্রিস্টাল হয়ে যাবে যে তুমি পরের আর্টিকেলগুলোও ভিজুয়ালাইজ করতে পারবা। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম, আমরা আগে y ইকুয়াল যেই টার্মটা ছিল, এই যে এই রেখাটা, এখান থেকে y ইকুয়াল এফ অফ এক্সে কনভার্ট করেছি। কনভার্ট করার পর সেখান থেকে আমরা লিমিটটা দেখছি, যে লিমিটটা এক্স এর মানটা কোথা থেকে কোথায় পর্যন্ত, 0 থেকে 6 পর্যন্ত। ঠিক আছে? 0 থেকে 6 পর্যন্ত দিয়ে ওই ফাংশনটা এখানে বসাই দিচ্ছি। তারপরে আমরা কি নিয়ম অনুযায়ী সামনে অগ্রসর হয়েছি, যে এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা সামনে রাখছি, এখান থেকে এই যে এই টার্মটা কনস্ট্যান্ট ভ্যালুটা 1/3টা সামনে রাখছি। তারপরে এক্স ডিএক্সকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে x²/2 হয়। তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে 0 আর 6 এইভাবে করে লিখেছি, মাইনাস দিয়ে তারপরে 2টাকে সামনে রাখছি। আবার এক্স শুধুমাত্র 1dx এর ইন্টিগ্রেশন কত হয়, x হয়। আবার এই যে 0 আর 6টাকে সামনে রাখছি। তারপরে আমরা সূত্র অ্যাপ্লাই করছি। কি সূত্র? এই যে কনস্ট্যান্টটাকে আবার সামনে রাখলাম, তারপরে এখান থেকে এক্স এর রিপ্লেসমেন্টে 6 বসালাম, 6² মাইনাস হচ্ছে কত 0, আবার মাইনাস এই যে 2, তারপরে আবার এই যে 6টা বসালাম, 6 - 0, এটাকে ক্যালকুলেট করলে 6 - 12, তার মানে হচ্ছে -6। একটু পরেই তো তোমরা সূত্র শিখবা, তাই না? তো সূত্র শিখলে তখন তো তোমরা ইজিলি সেই ম্যাথগুলো করতে পারবা। সো একটু আগে শিখলে তাতে সমস্যা কি? কোনো সমস্যা কিন্তু তাতে নাই, কারণ এই জিনিসটা আলটিমেটলি তোমাকে তো জানতেই হবে, তাই না? ওকে ফাইন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা দেখলাম যে তুমি নিয়মতান্ত্রিক চতুর্ভুজ বা ত্রিভুজ বা সেটা ষড়ভুজ বা পঞ্চভুজ যে কোনো কিছু থাক না কেন, তুমি সেটা যদি নিয়মতান্ত্রিক উপায়ে নির্ণয় করো, যেই মানটা পাবা
তুমি যদি ইন্টিগ্রেট ফর্মে নির্ণয় করো তারপর সেম মানটা পাবা। এখন তোমাদের হয়তো কোশ্চিন আসতেছে যে স্যার তাহলে আমাদের কি দরকার ছিল এই এবড়ো থেবড়ো পথে হাঁটার? দরকার ছিল না তো, আমরা তো ইজিলি এটা করতে পারতাম। হ্যাঁ করতে পারতাম, কিন্তু রেখাটা যদি এরকম থাকতো, ধরো যে তোমাকে রেখাটা দিয়ে দিচ্ছে এরকম, তখন তুমি কি করতা? তখন তো তোমার খালি স্টার্টিং পয়েন্ট আর একদম যে ফাইনাল পয়েন্টটা আছে সেই পয়েন্ট দুইটাই জানা থাকতো। আর এই বক্ররেখার সমীকরণ ধরো যে কোনো একটা থাকলো, ধরো ওয়াই ইকুয়াল তোমাকে বললো যে সাইন এক্স মাইনাস হচ্ছে 5x স্কোয়ার প্লাস হচ্ছে 4x কিউব, ধরো এরকম একটা ফাংশন তোমাকে দিয়ে দিচ্ছে যার সমীকরণ হচ্ছে কার্ভ হচ্ছে এরকম, তখন তুমি কি করতা? তখন তোমাকে এই পুরো ফাংশনটা সামনে লিখতে হইতো, তারপর একটা ডিএক্স দিতে হইতো, তারপর তুমি এখান থেকে 0 থেকে জার্নি তোমার ধরো 10-এ গিয়ে শেষ, 10,0 বিন্দুতে শেষ, তখন তুমি এখানে 0 0 আর 10 লিখতা। লিখার পরে জাস্ট ক্যালকুলেশন করেই যে আউটপুটটা আসতো সেইটাই হয়তো এই ক্ষেত্রফলটা। বুঝতে পেরেছো? আমি ক্ষেত্রফল, যেহেতু আমাদের উৎপত্তির সাথে ক্ষেত্রফল জড়িত, তাই বেসিক ক্লাসেই ক্ষেত্রফল নিয়ে এত কথা আসছে। আলটিমেটলি এই ক্ষেত্রফলটা তোমাদের দেওয়া হয়েছে একদম লাস্টের আর্টিকেলে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের একদম বেসিক আলোচনা, উৎপত্তি রিলেটেড, এবং প্রয়োগও আমরা কিন্তু করে ফেললাম। এখন আমাদের আলোচনা হচ্ছে সূত্রাবলীর উপরে। চলো আমরা এখন বেসিক সূত্রাবলীগুলো দেখে ফেলি। আশা করি তোমরা এইটুকুন পর্যন্ত খুব ভালো মতো বুঝতে পেরেছো। যারা এইটুকুন পর্যন্ত ক্লাসটা করলা তারা কমেন্টস সেকশনে একটা যে কোনো কিছু একটা কমেন্টস করে ফেলো, যে কোনো একটা কমেন্টস করে ফেলো, অথবা কাউকে মেনশন করে দাও, অ্যান্ড সবাই তোমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও। বেস্ট উইসেস। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা সূত্রাবলীতে চলে যাই। এখন তোমাদেরকে আমি শেখাবো ওই যে কিছুক্ষণ আগে যে আমি বললাম একদম স্টার্টিংয়ে, যে কিছুক্ষণ পরে আমরা দেখব যে এটা কেন হয়। এই কিছুক্ষণ পর আমাদের এখন সময় হয়ে গেছে, আমরা এখন সেই টার্মগুলো দেখব যে সি কেন লেখা হয়। ধরো যে আমি তোমাদেরকে সূত্রগুলোর সময় এখানে বললাম, তাই না, যে কোনো একটা ইন্টিগ্রেশন ধরো এরকম আছে, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, এটা ইকুয়াল যদি হচ্ছে ধরো এফ অফ এক্স হয়, তাহলে সেই জিনিসটাকে আমরা লিখার পরে যোজ্য রাশিটাকে আমরা ইন্টিগ্রেট করার পরে আমরা একটা সি দিই। এটা কেন দেই, এটার ব্যাখ্যা ভেরি সিম্পল। এটা নিয়ে আসলে বেশি অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন নাই, তোমরা এটা ইজিলি বুঝতে পারবা। ধরো প্রিয় শিক্ষার্থীরা যে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এরকম, ধরো এক্স স্কোয়ার প্লাস আছে 2, আবার ধরো দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ধরো 10, আবার ধরো আছে যে এক্স টু দা পাওয়ার ধরো 4x, সরি ধরো এক্স স্কোয়ারই আছে, ধরো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 100, আবার ধরো আছে যে এফ অফ এক্স। এগুলো ধরো আলাদা আলাদা ফাংশন, ঠিক আছে, আলাদা আলাদা ফাংশন, এগুলো ধরো আলাদা আলাদা ফাংশন, যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ধরো 500, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েট করব। ধরো আমরা এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, 1 নং ফাংশন, 2 নং ফাংশন, 3 নং ফাংশন, 4 নং ফাংশন, 4 নম্বর ফাংশন। হ্যাঁ, তো আমরা যদি ডিডিএক্স অফ প্রথম ফাংশনটাকে আমরা যদি ডেরিভেট করি তাহলে কত আসবে বলো তো? এই যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2, আমরা 1 নং ফাংশনটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে আমাদের এখানে আসবে কত বলো তো? 2x প্লাস হচ্ছে এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা, এটার ডিফারেন্সিয়েশন কি 0 না, তার মানে আলটিমেটলি পাবো কত? 2x পাবো। ওকে, আবার 2 নং ফাংশনটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো কত? ddx অফ, আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত 10, দ্যাট ইজ আমরা এখানেও পাবো হচ্ছে এই যে 2x মাইনাস হচ্ছে 0, দ্যাট ইজ আউটপুট হচ্ছে 2x। এটা কিভাবে পাচ্ছি এই কোশ্চিনটা জিজ্ঞাসা করো না, কারণ এটা হচ্ছে অন্তরীকরণের আলোচ্য বিষয়। তোমরা অন্তরীকরণের একদম যে বেসিক ক্লাস আছে সেখান থেকে কিন্তু ইজিলি এটা দেখে নিতে পারবা। ওকে, এরপর আসো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি ডিডিএক্স অফ কি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 100, মানে ওই যে এক্স টু দ্য পাওয়ার এন এর যে সূত্রটা আছে না, এন অফ এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1, ওইটা। এটার মান কত আসবে বলো তো? এটার মান আসবে কত? 2x মাইনাস হচ্ছে 0 ইকুয়াল আসবে কত? 2x, তাই না? আবার ধরো 4 নাম্বার সমীকরণ, এই যে 4 নাম্বার সমীকরণ, 4 নাম্বার সমীকরণ থেকে কত আসবে? ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 500, মান কত আসবে? 2x প্লাস হচ্ছে 0 ইকুয়াল আসবে 2x। বলো তো এই প্রত্যেকটা ফাংশন থেকে আমরা কি 2x পাচ্ছি না? 2x পাচ্ছি কি না? 2x পাচ্ছি। এখন আমাদের পূর্ব আলোচনা অনুসারে এইটা হইতে হবে যে 2x কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে ডেফিনেটলি এই প্রত্যেকটা ফাংশন আমাদের পেতে হবে, তাই না? তো চলো আমরা এই 2x কে ইন্টিগ্রেট করে ফেলি। আমরা এখন যদি এই 2x কে ইন্টিগ্রেট করি, ধরো আমরা ইন্টিগ্রেট করছি 2x কে, 2x dx, তাহলে ডেফিনেটলি আমাদেরকে এইখানে এই জায়গায় এই ফাংশনগুলো প্রত্যেকটাই পেতে হবে, তাই না? এখন কথা হচ্ছে এই যে 2x কে আমরা যে ইন্টিগ্রেট করলাম, করার পর এই যে এক্স স্কোয়ার
প্লাস দেওয়ার পরে তুমি লক্ষ্য করো তো যে এখানে আমরা কিন্তু প্রত্যেকটা টার্ম থেকে এইটা থেকেও পেয়েছি 2x, দ্বিতীয় ফাংশন থেকেও পেয়েছি 2x, এটা থেকেও পেয়েছি 2x, এটা থেকেও পেয়েছি 2x। যেহেতু বিপরীত প্রক্রিয়া, তাহলে 2x-কে আমরা যদি ইন্টিগ্রেট করি, এই dx তো স্বভাবতই আমাদের লেখা হয়, তাই না? তো আমরা যদি 2x-কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা এই ফাংশনগুলো প্রত্যেকটাই পাবো। এখন তুমি কোনটাকে লিখবা? তুমি এখানে বলতে পারো যে x² + 2, আবার তুমি এখানে এটা ইকুয়াল বলতে পারো যে x² মাইনাস হচ্ছে 10, আবার তুমি এটা ইকুয়াল বলতে পারো যে x² মাইনাস হচ্ছে 100, আবার তুমি এটা ইকুয়াল বলতে পারো যে x² মাইনাস হচ্ছে 500। শুধু কি তাই? শুধু কি তাই? তোমাকে যদি বলা হয় যে 1 থেকে 2 এর মধ্যে বা 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যা আছে, এখানে তো কোটি কোটি সংখ্যা আছে। শুধু তো রাউন্ড ফিগার নাম্বার 0 1 2 3 4 এরকম না, অনেক সংখ্যা আছে, তাই না? তো সেই রকমভাবে এই শুধুমাত্র কি 2 -10 100 এই -5 এইরকম টার্ম থাকলেই কি সেটাকে ডিফারেন্সিয়েট করে কি 2x পাওয়া যায়? নেভার এভার। এখানে তো আরও অনেক সংখ্যা, তুমি যে কোনো ন্যাচারাল নাম্বার এখানে যোগ করো, সবগুলোর জন্যই 2x পাওয়া যাবে। তাহলে এই 2x-কে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে ডেফিনেটলি এই পাশে সব ফাংশনগুলো পাইতে হবে। কারণ তুমি কোনটাকে লিখবা? সমস্যা না? এই সমস্যাটা কাটায় ওঠার জন্য এখানে সকল সমস্যার এক বাক্যে সমাধান করা হয়েছে। তোমাদেরকে এখানে লিখতে হবে যে x² প্লাস হচ্ছে c, এই যে কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে বলা হয় যোগজীকরণ ধ্রুবক। ঠিক আছে, যোগজীকরণ ধ্রুবক। ঠিক আছে, আর 2x হচ্ছে কি? যোজ্য রাশি। 2x হচ্ছে কি? যোজ্য রাশি, আর c হচ্ছে কি? যোগজীকরণ ধ্রুবক। যদি তোমরা এটা দেখতে চাও নরমালি যে ওই পাশের টার্ম ছাড়াই তুমি যদি এইখানে দেখতে চাও যে এইখান থেকে x² কিভাবে আসলো, তাহলে আমরা ইজিলি এটা করতে পারবো। কিভাবে সেটা? ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট ভ্যালুটা সামনে আসলো x dx। এই ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার n এর একটা সূত্র তোমরা জানো এটা সবাই, আমরা এখনই সেটা দেখবো। x টু দ্য পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। জানো এটা সবাই, কেন বললাম? কারণ ফিজিক্সে তোমরা ভেক্টর চ্যাপ্টার অলরেডি অনেক আগে শেষ করছো, সেখানে তোমাদের কিন্তু সেটা আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এখন কি করতে পারি? এই যে 2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার, এখানে কিছু নেই মানে 1 আছে, 1+1 ডিভাইডেড বাই 1+1 প্লাস হচ্ছে এই যে c, দ্যাট ইজ আমরা এই যে 2 কেটে দিতে পারি যে 2x² ডিভাইডেড বাই 2, এই 2 চলে যায়, প্লাস হচ্ছে c আছে, তার মানে x² প্লাস হচ্ছে c, যেই জিনিসটা আমরা এখানে লিখেছি। বুঝতে পেরেছো? তার মানে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই যে একাধিক f(x)কে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করলে আমরা 2x পাচ্ছি। তাহলে ডেফিনেটলি এই 2x-কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা এই প্রত্যেকটা ফাংশনই পাবো। এটাই তো নিয়ম হওয়ার কথা, যেহেতু বিপরীত প্রক্রিয়া। তো কোন ফাংশনটা লিখবো? প্রবলেম না? আমরা সেখানে এই জন্য এই প্রবলেমটা কাটিয়ে ওঠার জন্য c লিখছি, যেখানে c এর ভ্যালু 2 হতে পারে, c এর ভ্যালু -10 হতে পারে, c এর ভ্যালু -100 হতে পারে, c এর ভ্যালু 500 হতে পারে, c এর ভ্যালু আর হতে পারে, বাস্তব সংখ্যা আর হতে পারে, c এর ভ্যালু ন্যাচারাল নাম্বার হতে পারে, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের c যোগজীকরণ ধ্রুবক, আর এই হচ্ছে আমাদের যোজ্য রাশি, আর dx তো আমাদের স্বভাবত লেখা হয়। dxটা মূলত কিভাবে আসলো? ওই যে ক্ষুদ্রতি ক্ষুদ্র আমরা যে অংশে বিভক্ত করলাম সেই মানটার ছোট্ট একটা টার্ম হচ্ছে আমার dx। এই জায়গায় কিন্তু dy থাকতে পারতো, dy যদি থাকে তাহলে এই জায়গায় আমাদের y এর টার্ম থাকবে। এটা আমরা ডিটেলসলি সামনে আর্টিকেল ওয়াইজ দেখতে থাকবো। তো চলো আমরা আমাদের বেসিক সূত্রাবলীতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একেবারে ধারাবাহিকভাবে বেসিক সূত্রাবলীগুলো দেখব। অন্তরীকরণ আর যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। তোমরা এই মতাদর্শের উপর ভিত্তি করে প্রত্যেকটা সূত্র অন্ধভাবে মুখস্থ করো, বাট এই জিনিসটা থেকে একটু বের হয়ে আসতে হবে। ঠিক আছে? কেন বের হয়ে আসতে হবে এটা আমরা যখন ব্যাখ্যা শুরু করব তখনই তোমরা বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমাদেরকে যদি বলা হয় যে ইন্টিগ্রেশন অফ ধরো ফার্স্টে বললাম যে ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার n dx, এটার সূত্র কি? তাহলে এইটা আসবে হচ্ছে x টু দ্য পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস হচ্ছে c। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে x টু দ্য পাওয়ার n+1, এই যে পাওয়ারটা আছে, এই যে পাওয়ার, এই পাওয়ার এর সাথে 1 যোগ করে দিব ডিভাইডেড বাই n+1, ওই পাওয়ারটা আবার নিচে লিখবো, প্লাস হচ্ছে c। এখন বিপরীতভাবে আমি যদি এই পাশের টার্মটাকে ডেরিভেট করি তাহলে ডেফিনেটলি আমার এই পাশেরটা পাওয়ার কথা, তাই না? চলো আমরা সেটা দেখে ফেলি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে ddx অফ এই টার্মটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি যে x টু দ্য পাওয়ার n+1 ডিভাইডেড বাই হচ্ছে n+1, আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো বলতো? এই n+1 কি কনস্ট্যান্ট না?
তার মানে 1/n+1 আমরা লিখবো ইন্টু বলো তো এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এই যে n+1 ইন্টু এক্স টু দ্য পাওয়ার n+1 মাইনাস কি 1 হবে না? কারণ কি এক্স টু দ্য পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন n ইন্টু এক্স টু দ্য পাওয়ার n-1। তাহলে আমরা কি করবো, এই যে এইটা তো আমার কনস্ট্যান্ট সামনে আছেই, তাহলে এই যে পাওয়ারটা আগে লিখলাম ইন্টু পাওয়ার -1। তাহলে বলো তো এই 1 আর এই 1 কি চলে যায় না? আবার এই n+1 এই n+1 কি চলে যায় না? তার মানে আলটিমেটলি কি এক্স টু দ্য পাওয়ার n পাচ্ছি না? তার মানে ডিফারেন্সিয়েট করার পরে আমি যেই মানটা পাচ্ছি, তাহলে সেই মানটাকে, সেই আউটপুটটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে ডেফিনেটলি এই মানটা পাবো, ফিরে পাবো। বুঝতে পেরেছো? এই কারণে আমরা এক্স টু দ্য পাওয়ার n ইকুয়াল এই টার্মটা লিখি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এরপরে তোমাদের একটা পপুলার সূত্র হচ্ছে, এখান থেকে আমরা দুই একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি। কীরকম সেটা? যে ইন্টিগ্রেশন অফ শুধু ডিএক্স, শুধু ডিএক্স কিছু নাই, শুধু ডিএক্স যদি থাকে তাহলে সেইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? আমরা বলতে পারি না যে এইটা ইকুয়াল ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার 0 ইন্টু ডিএক্স। এক্স টু দ্য পাওয়ার 0 মানেই তো 1 ডিএক্স, তাই না? তো এখন তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো তাহলে তুমি পাবা এক্স টু দ্য পাওয়ার 0 + 1 ডিভাইডেড বাই 0 + 1 প্লাস হচ্ছে সি, দ্যাট ইজ আমরা পাবো হচ্ছে এক্স প্লাস সি, অর্থাৎ এই যে এক্স প্লাস সি। এই জন্য আমরা বলি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস সি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা নিয়ম হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ, ধরো এখানে আছে 5dx, এই 5dx যদি থাকে তাহলে 5টাকে সামনে লিখবা, তারপরে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর ভ্যালু কত? 5 ইন্টু এক্স প্লাস হচ্ছে সি। তার মানে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ 5dx এর মান হচ্ছে 5x প্লাস হচ্ছে সি। বুঝতে পেরেছো? এই প্রত্যেকটা টার্ম কিন্তু আমরা এক্স টু দ্য পাওয়ার n থেকে নির্ণয় করছি। ওকে, এরপরে চলে আসো 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইকুয়াল আমরা বলবো হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস হচ্ছে সি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু সব সময় ডিএক্স আমাদের দিতে হবে। হ্যাঁ, তাহলে সাইন এক্স ডিএক্স, ওকে, এটা ইকুয়াল মাইনাস কজ এক্স প্লাস সি। আচ্ছা, এরপরে 3 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স যদি থাকে সেইটার মান হবে সাইন এক্স প্লাস হচ্ছে সি। চলো দেখি এটা কেন হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের ব্যাখ্যা, এরপর আমরা দেখব 2 নম্বরের ব্যাখ্যা। দেখো, আমরা যদি ডিডিএক্স অফ এই যে মাইনাস কজ এক্স, শুধু কজ এক্সের যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সেটার মান কত পাবো? মাইনাস সাইন এক্স পাবো, তাই না? এখানে কি আবার মাইনাস সাইন এক্স আছে? মাইনাস সাইন এক্স নেই, আমার আছে শুধু সাইন এক্স। তাহলে শুধু সাইন এক্স এটাকে যদি আমি করতে চাই তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে, এই মাইনাসটা আমার কি ডিডিএক্স এর সামনে আসবে, তার মানে দুটো মিলে কি প্লাস হয়ে যাবে। অর্থাৎ মাইনাস কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমি সাইন এক্স পাচ্ছি, তাহলে ডেফিনেটলি সাইন এক্সকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে মাইনাস কজ এক্স পাবো। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভুল করা যাবে না। সাইন এক্সের তোমরা সাবকনসিয়াস মাইন্ডে ওই জিনিসটা তোমাদের মাথায় আসে যে ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল কজ এক্স, ডিডিএক্স অফ কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, ডিডিএক্স অফ হচ্ছে ট্যান এক্স ইকুয়াল হচ্ছে সেক স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ সেক এক্স ইকুয়াল সেক এক্স ট্যান এক্স, ডিডিএক্স অফ কট এক্স ইকুয়াল মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ কোসেক এক্স ইকুয়াল মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। অর্থাৎ কো যদি থাকে মাইনাস হয়, কস থাকলে মাইনাস সাইন, তারপরে কোসেক থাকলে মাইনাস, তারপরে যদি কট থাকে কো আছে মাইনাস, মানে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু এই অ্যালগোরিদম খাটবে না, তোমাকে দেখতে হবে ইনপুট এবং আউটপুটের ব্যাপার। এখানে সাইন এক্স থাকলে মাইনাস কজ এক্স লিখতে হবে, মাইনাস হয়, আর কজ এক্সের ক্ষেত্রে সাইন এক্স হবে। কিভাবে সেটা দেখো, এই যে লক্ষ্য করো যে 3 নম্বরে আমাদের যদি এরকম থাকে যে ডিডিএক্স অফ, আমরা কি করব, এই যে সাইন এক্সকে আমরা কি করব, মানে আউটপুট যেগুলো পাচ্ছি সেগুলোকে আমরা ডেরিভেট করব, করার পরে দেখব যে ইনপুটটা পাওয়া যায় কিনা। তাহলে সাইন এক্সকে আমরা যদি ডিডিএক্স করি তাহলে সেখানে কি পাবো? কজ এক্স পাবো। এই জন্য কজ এক্সকে ইন্টিগ্রেট করার পর আমরা সাইন এক্স পাচ্ছি। বুঝতে পেরেছো? এই হচ্ছে নিয়ম। আচ্ছা, এরপরে 4 নম্বর সূত্র, 4 নম্বর সূত্রে আমরা জানবো ইন্টিগ্রেশন অফ ইএক্স ডিএক্স থাকলে তার মান ইএক্সই হয় প্লাস সি। অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ইএক্স ডিএক্স যদি থাকে তাহলে সেটা ইএক্সই হবে। এখন কথা হচ্ছে এটা কেন হয়, চলো আমরা দেখে ফেলি। আমরা বলতে পারি যে এই যে ইএক্স আছে, অর্থাৎ যেটা যোজ্য রাশি, সেই মানটা আমরা বলতে পারি যে ধরি ইএক্স ইকুয়াল হচ্ছে জেড। অর্থাৎ যেই টার্মটার আমি ইন্টিগ্রেশন নির্ণয় করব সেটাকে আমি জেড ধরলাম। এখন আসতো
আমরা যদি প্রিয় শিক্ষার্থীরা এখন এক্স এর সাপেক্ষে এটাকে ডেরিভেট করি তাহলে কি হবে বলো তো? আমরা বলতে পারি না যে ডিডি এক্স অফ ইএক্স ইকুয়াল ডিডি এক্স অফ জেড, এটা বলা যায়? মানে এক্স এর সাপেক্ষে আমরা উভয় পাশে ডেরিভেট করছি। আচ্ছা, এখন ইএক্স এর ডেরিভেট তো ইএক্সই হয়, আর এখানে বলো তো ডিডি এক্স অফ জেড এই মানটা কি আমি শূন্য লিখতে পারবো? ডেফিনেটলি না। কারণ কি? কারণ জেড এর মধ্যেই তো এক্স আছে। জেড এর মধ্যে যেহেতু এক্স আছে তাই সেটাকে কি কনস্ট্যান্ট ধরা যায়? অবশ্যই না। অর্থাৎ ওটাকে ওই অবস্থায় রেখে দিতে হবে, অর্থাৎ ডিডি এক্স অফ জেড। তোমরা এটাকে অনেক সময় ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স বলো, এটা আসলে রং। এটা হচ্ছে ডিডি এক্স অফ জেড, অর্থাৎ এক্স এর সাপেক্ষে জেডকে ডেরিভেট করা। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা বলতে পারি না যে ইএক্স ইন্টু হচ্ছে, ইন্টু দেওয়ার আসলে প্রয়োজন হয় না, মানে এই যে গুণ করে দিলাম, ইকুয়াল হচ্ছে ডিজেড। এটা কিন্তু করা যায়, অন্তরীকরণ চ্যাপ্টারে এটা আমরা ডিটেলসলি দেখেছি। আচ্ছা, এখন এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু আমরা সরাসরি করে এই লাইন থেকে এই লাইনে লিখব। এগুলো আমাদের লেখার কোনো সময় থাকবে না, কারণ ছোটোখাটো একটা কাজের জন্য আমাদের লাইন বাড়ানোর কোনো প্রয়োজনই হয় না। তো যেহেতু ইনিশিয়াল স্টেজে আছি তাই আমরা একদম ডিটেলসলি করছি। ওকে, তাহলে বলো তো এই যে ইএক্স ডিএক্স আছে এই মানটা ইকুয়াল কি ডিজেড না? বলো তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই মানটা ইকুয়াল কি হবে? এই মানটা ইকুয়াল কি ডিজেড হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ এই পুরো মানটা ইকুয়াল হচ্ছে ডিজেড। কিসের উপর ভিত্তি করে? এই যে ইএক্স ইকুয়াল জেড এইটার উপর বেস করে। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো তো যে এখানে কি 1 আছে, 1 ইন্টু ডিজেড, তাহলে 1 আছে মানে কি? 1 আছে মানে হচ্ছে জেড টু দ্য পাওয়ার 0 আছে, সূচকের নিয়ম এ টু দ্য পাওয়ার 0 ইকুয়াল কি 1, সেই হিসাবে এখানে জেড টু দ্য পাওয়ার 0 ডিজেড। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ওই যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স এর সূত্রটা অ্যাপ্লাই করি, যে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি, তাহলে কিন্তু ইজিলি এটা করতে পারবো। অর্থাৎ 1 নম্বর সূত্রটার কথা বলছি। ওইখানে দেখো আরেকটা সূত্র ছিল যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকলে সেটাকে সরাসরি এক্স লেখা যায়, কারণ এখান থেকে আমরা সূচক অ্যাপ্লাই যদি করি যে জেড টু দ্য পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 0 প্লাস 1 প্লাস হচ্ছে সি, আলটিমেটলি তো আমরা জেডই পাচ্ছি, এই জন্য আমরা জেড প্লাস সি এখান থেকে সরাসরি করে লিখবো। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ ইএক্স ডিএক্স, এটাকে ইএক্স এর মান যদি আমরা জেড ধরি তাহলে আমরা পাবো কত? জেড প্লাস হচ্ছে সি। এখন বলো তো এই জেড ইকুয়াল কত ধরেছিলাম? ইএক্স ধরেছিলাম, দ্যাট ইজ আমরা বলতে পারি যে ইএক্স প্লাস হচ্ছে সি। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে ইন্টিগ্রেশন অফ ইএক্স ডিএক্স থাকলে সেই মানটা কত হয়? ইএক্স প্লাস সি হয়। এই যেটা আমরা এখানে সেই মানটাই লিখেছি। দারুণ না বিষয়টা? এই কারণেই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি সূত্র অন্ধভাবে মুখস্থ করতে নিষেধ করি। কারণ কি, একটা ভিতর থেকে দেখবা যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে একটা সূত্র তুমি যখন ভালো মতো অ্যালগোরিদমটা বুঝতে পারবা। এর মানে এই না যে প্রত্যেকটা সূত্রেই প্রমাণ করতে হবে। অ্যাটলিস্ট অন্তরীকরণ এবং যোগজীকরণ চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে এগুলো তুমি যদি ভালো মতো বেসিকটা বুঝে থাকো তাহলে ম্যাথ তুমি ইজিলি করতে পারবা। এখন সরলরেখা চ্যাপ্টারের কথা বলো, ধরো যে দুটো বিন্দু থাকলে সেই দুই বিন্দুগামী রেখার সমীকরণটা কিভাবে আসলো, এইটা কিন্তু তোমার না জানলেও চলবে, বাট এইগুলো তুমি যদি জানো ম্যাথ করার সময় ইজিলি তুমি করতে পারবে, কারণ আলটিমেটলি এটা একটা ম্যাথই তুমি ভাবতে পারো। আচ্ছা, এরপরে আসো 5 নম্বরে আমি তোমাদেরকে যে সূত্রটা শেখাতে চাই সেটি হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ এ এক্স ডিএক্স। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট, এই তিনটা সূত্র অনেক ইম্পর্টেন্ট, 4, 5 এবং হচ্ছে 6। 6 নম্বরে আমি শেখাবো হচ্ছে 1/x dx, এটার মান হচ্ছে ln x প্লাস হচ্ছে c। ইন্টিগ্রেশন অফ ax dx এর মান হবে ax ডিভাইডেড বাই ln a প্লাস হচ্ছে c। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ln a এর মান কিন্তু এখানে কি হবে যে a গ্রেটার দেন 0 হবে, কারণ আমরা কি জানি যে ট্রান্সজেন্ডাল যে ফাংশনগুলো আছে তার মধ্যে লগারিদমিক যে ফাংশনগুলা সেই ফাংশনগুলার ইনপুট ভ্যালু কি হয়? 0 থেকে বড় হয়। মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে লগ লন, তুমি বলো তো ক্যালকুলেটর যদি থাকে সামনে, তুমি ক্যালকুলেটরটা নাও তো, তোমাদের সামনে যদি ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা ক্যালকুলেটরে লগ -5 প্রেস করো, কোনো মান পাবে না। লগ -1 প্রেস করো, কোনো মান পাবে না। লগ নেগেটিভ কিছু প্রেস করো, মান পাবে না। লগ 0 প্রেস করো, মান পাবে না। লগের মান পাওয়াটা শুরু হবে 0 থেকে বড় যে কোনো সংখ্যা, সেটা দশমিক হতে পারে, দশমিক থেকে সেটা 0 থেকে বড় যে কোনো কিছু হতে পারে, 100 হতে পারে, 1000, 1 লাখ হতে পারে। তো এইখানে কথা হচ্ছে যে লব এবং হর কি কখনো 0 হতে পারবে? তো তুমি যদি লগ 1 দাও তাহলে কিন্তু সেই মানটা 0 হয়ে যাবে। এই কারণে আমরা এটাকে বলি যে a হবে 0 থেকে বড় এবং বলি যে a নট ইকুয়ালস টু 1। ওকে, এইটা সাইড নোট, আসলে কখনো এইভাবে আসবে না, বাট এটা হচ্ছে যে জানা ভালো। আমরা তো সাইড নোট চাইলে
প্রথম সূত্রটাও দিতে পারতাম যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স, এটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ছিল। বলো তো এন প্লাস ওয়ানের মান কি কখনো শূন্য হতে পারবে? পারবে না। তার মানে এন এর মান মাইনাস ওয়ান হতে পারবে না। এন এর মান মাইনাস ওয়ান হয়ে গেলেই তো নিচের টার্মটা শূন্য হয়ে যাবে। তো ওইখানে তো আমরা সাইড নোট দিই নাই। হায়ার ম্যাথ করছো, তোমার এইটুকুন কমন সেন্স কিন্তু রয়েছে। আচ্ছা, এখন এই জায়গায় তোমরা দেখবা যে অনেক সময় হচ্ছে যে মডুলাস দেয়া থাকে, কারণ কি এই মানটা নেগেটিভ ইনপুট ভ্যালু হবে না, এটা শূন্য থেকে বড় হইতে হবে। তো এখানে আমরা লন এক্স নর্মালি ইউজ করি, এটা কোনো সমস্যা না। তো চলো এখন আমরা এই 5 এবং 6 দেখে ফেলি যে আসলে এরকমটা কেন হচ্ছে। দেখো, আমরা যখন ডিফারেন্সিয়েশন পড়েছিলাম তখন কিন্তু ডিডিএক্স অফ এক্স এর মান ছিল এক্স লন এ। এটা আমরা কিভাবে দেখেছি? এটা আমরা মূল নিয়ম করে দেখেছিলাম, তাই না? আবার যখন হচ্ছে এরকম ছিল যে ডিডিএক্স অফ, ধরো যে এ টু দ্য পাওয়ার এম এক্স, তখন কিন্তু এই এ টু দ্য পাওয়ার এম এক্স ইন্টু এম ছিল। এম এক্স যেহেতু এক্স না, তাই ওটা আবার ডেরিভেট করেছিলাম। বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি এরকম থাকে এ টু দ্য পাওয়ার এম এক্স ডিএক্স, তাহলে এই মানটা কি হবে জানো? এ টু দ্য পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই হবে লন এ ইন্টু হবে এম। বুঝতে পেরেছ? প্লাস হচ্ছে সি। তো এই বিষয়গুলো আসলে কেন হবে চলো আমরা দেখে ফেলি। আশা করছি তোমাদের সূত্র 3টা মনে থাকবে। আগে সূত্র 3টা আয়ত্ত করে ফেলো এখনই সময়, কারণ পরে দেখবা, নোট করে রাখবা, ক্যালেন্ডারে ঝুলায় রাখবা, তারপরে হচ্ছে যে শিখবা, এই সব থেকে দূরে সরে আসতে হবে। সাথে সাথে ইনস্ট্যান্ট নিউজ পেপার যেমন দেখে সাথে সাথেই তুমি ওটা ভিজুয়ালাইজ করো, সেরকম। তাহলে কি 4 নাম্বার ইন্টিগ্রেশন অফ ইএক্স ডিএক্স থাকলে ইএক্স প্লাস সি হবে। যদি এক্স ডিএক্স থাকে তাহলে কি হবে? এক্স ডিভাইডেড বাই লনে হবে। ডিফারেন্সিয়েশনের কি ছিল? ডিফারেন্সিয়েশনের সময় গুণ ছিল, এখন হবে কি ভাগ। আর এখানে উল্টো প্রসেসটা, আমরা লন এক্সকে ডিফারেন্সিয়েট করে 1/x পেয়েছিলাম, এখন উল্টোটা 1/x-কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাবো লন এক্স। আসো আমরা এই দুটো জিনিস দেখে ফেলি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ধরো যে এরকম আছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স আছে, এটা এগুলো কত হবে আমরা জানি না, আমরা আগের পদ্ধতিতে হাঁটবো। আমরা বলবো যে আমরা ধরি যে এক্স ইকুয়াল এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে জেড, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? বা এখন আমরা উভয় সাইডে ডেরিভেট করব, উভয় সাইডে আমরা অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ উভয় সাইডে আমরা যদি করি, এই মানটা কত হবে? এই মানটা আসবে হচ্ছে এ এক্স লনে, তাই না? আর এই যে জেড, জেডকে আমরা যদি ডেরিভেট করি এক্সের সাপেক্ষে, তাহলে কিন্তু আমরা শূন্য বসাতে পারবো না, কারণ কি জেডের মধ্যে তো এক্স আছে। তাহলে আমরা ওই অবস্থায় এটাকে রেখে দিব যে ডিডি এক্স অফ জেড। ওকে, এখন বলো তো, এখন আমরা এই জায়গায় কি আছে সেইটার মতো করব। দেখো, প্রতিস্থাপন করব যে এ টু দ্য পাওয়ার এক্স ডিএক্স, এখান থেকে আমরা যদি এই ডিএক্সটাকে এক্স এর সাথে গুণ করে দিই, তাহলে আমরা বলতে পারি না যে এ টু দ্য পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু হবে ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে লনে। বলো তো এটা হয় না? দেখো, এই যে এক্স আছে, এই এক্স এর সাথে যদি ডিএক্স গুণ করে দিই এটা পাবো, আর এই লনেটা ডিজেড এর নিচে ডিভাইড হয়ে যাবে। তাহলে এটা আমরা 1 নং সমীকরণ বলতে পারি। এখন আসো তো ইন্টিগ্রেশন অফ এই টার্মটাকে আমরা কি লিখতে পারি? ডিজেড ডিভাইডেড বাই লনে, অর্থাৎ আমরা বলতে পারি ডিজেড ডিভাইডেড বাই লনে। বলো তো লনেটা কি কনস্ট্যান্ট না? দ্যাট ইজ আমরা বলতে পারি 1 বাই লনে ইন্টিগ্রেশন অফ ডিজেড। এই যে বারবার এই টার্মটা আসছে, তাহলে 1 ডিভাইডেড বাই লনে। যদি ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকে তাহলে আমরা সরাসরি এক্স লিখতে পারি, তাহলে ডিজেড আছে, তাহলে ডেফিনেটলি সরাসরি আমরা জেড লিখবো। এখন বলো তো 1 বাই লনে এই যে জেড এর মানটা আমরা কত ধরেছিলাম? এই যেটা জেড এর মান ধরেছিলাম এ টু দ্য পাওয়ার এক্স, তার মানে এখানে হবে কি এ টু দ্য পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি। প্লাস সি তো আমার লিখতে হবে, এই জায়গায় আমাদের প্লাস একটা সি লেখা হচ্ছে ছিল, মানে প্লাস সিটা তখনই লিখবা যখন হচ্ছে ইন্টিগ্রেশন সাইনটা উঠে যাবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন সাইন নাই, তার মানে হচ্ছে একটা সি দিয়ে দিবা। আশা করছি তোমরা 4 নাম্বার সূত্রটাও ভালো মতো বুঝতে পেরেছো। 4 নাম্বার তো আমরা দেখলাম, 5 নাম্বারটাও বুঝতে পেরেছো ভালো মতো। এখন চলো আমরা 6 নাম্বারটা করে ফেলি। আমি আশা করি তোমরা 6 নাম্বারটা ভালো মতো নিজেরাই করতে পারবো, তারপরও আমি তোমাদেরকে করে দিচ্ছি। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? নোট যারা করছো তোমরা হচ্ছে এইটুকুন করে একটু স্পেস রেখে এটা করে ফেলবা, কারণ অবভিয়াসলি সেটা জানাবা, কমেন্টসে জানাবা যে পেরেছি বা আদার্স কিছু। মানে প্রথম থেকে যেই হোমওয়ার্কগুলো দিচ্ছি SW1, SW2, SW3 এইগুলা প্রত্যেকটাই সুন্দর মতো নোট করে রাখবা, এবং কোনটা পারছো না ওটা অ্যাটলিস্ট জানাবা, ঠিক আছে? এরপরে চলো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের জন্য আমি এই দুটো হোমওয়ার্ক রাখছি। আর এইটা তোমরা স্বাভাবিকভাবেই এটা মনে রাখবা যে হচ্ছে লন এক্স ইকুয়াল হচ্ছে সি হয়। দেখো, আমাদের অ্যাডভান্স লেভেলের প্রচুর ম্যাথ রয়েছে, ঠিক আছে? অ্যান্ড বড় বড় কিছু সূত্র আছে যেগুলোকে স্পেশাল ইন্টিগ্রালস বলা হয়, ক্ষেত্রফলের টাইপগুলো আছে। সো এই ছোটোখাটো সূত্রগুলো
তোমাকে মনে রাখতে হবে। এমন না যে তুমি মানে প্রমাণ করতে না পারলে তুমি কোনো কিছুই জানো না, এরকমটাও না, বাট অ্যাটলিস্ট তোমাদের জানাটা ভালো, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা সামনে অগ্রসর হই। এরপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব আমাদের বাকি যে সূত্রগুলো আছে, অর্থাৎ ত্রিকোণমিতির শুধুমাত্র সাইন এবং কজের সূত্রটা তোমাদেরকে আমি শিখিয়েছি, তাই না? ত্রিকোণমিতির তো আরও বাকি অনুপাতগুলোও আছে, তাই না? সেই সূত্রগুলো আমাদের জানতে হবে। এখন চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা বাকি সূত্রগুলো দেখে ফেলি। আমি তোমাদেরকে সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কি আসে এবং কজ এক্সের ইন্টিগ্রেশন করলে কি আসে সেটা কিন্তু দেখিয়েছি। একটু আগে আমরা জানলাম, তাই না, যে সাইন এক্সকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাওয়া যায়, মাইনাস কজ এক্স, আর কজ এক্সের যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, সাইন এক্স। এখন চলো আমরা ত্রিকোণমিতিক বাকি অনুপাতগুলো দেখে ফেলি, অর্থাৎ 7 নাম্বার থেকে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো তো, আমরা যদি tan x কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই, আমরা পাবো হচ্ছে sec স্কয়ার x। আমরা যদি cot x কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো কি, মাইনাস cosec স্কয়ার x, তাই না? আমরা যদি বলি যে sec x এর ডিফারেন্সিয়েট কি, এটা হচ্ছে sec x ইন্টু হচ্ছে tan x, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে cosec x, তাহলে এটা কি ছিল, যে মাইনাস cosec x ইন্টু হচ্ছে cot x। আমি কিন্তু অন্তরীকরণের সূত্রাবলী পড়ানোর সময় এই টেকনিকগুলো তোমাদেরকে বলেছিলাম কিভাবে করে মনে রাখা যায়, ঠিক আছে? আশা করি তোমাদের সকলেরই সেগুলো মনে আছে, যে tan x থাকলে কি sec স্কয়ার x হবে। আবার এইখানে তুমি চিন্তা করো যে sec x আছে, sec x এর কি হবে, তাহলে এইদিকে তো দুইটা sec x আছে, তুমি একটা sec কে এদিকে পার করায় দাও, ভাগ করে না, জাস্ট পার করায় দাও, ঠিক আছে? তাহলে tan x এর সাথে এটা গুণ হয়ে sec x হবে। আবার দেখো এই যে cot x থাকলে কি হয়, মাইনাস cosec স্কয়ার x হয়। এটা কিভাবে আসে, এগুলো কিন্তু মূল নিয়ম থেকে আসে। তো এই যে cot x থাকলে মাইনাস, এখানে কি কোযুক্ত আছে এই জন্য মাইনাস, এখানে কোযুক্ত আছে এই জন্য হচ্ছে মাইনাস। আবার যখন হচ্ছে ddx অফ cos ছিল তখন কি ছিল, মাইনাস sin x ছিল, আর যখন sin x ছিল তখন cos x ছিল, ঠিক আছে? এই যে কোযুক্ত আছে এই জন্য মাইনাস, ঠিক আছে, এই জন্য মাইনাস। তো এই সূত্রটাতে দেখো তো cot x আছে, তাহলে tan x থাকলে যদি sec স্কয়ার x হয় তাহলে অ্যালগরিদম কি বলে, cot x থাকলে cosec স্কয়ার x হবে, কিন্তু কো আছে এই জন্য মাইনাস, ঠিক আছে? এখন এই সূত্রটাতে দেখো যে এখানে কোসেক আছে, এখানে দুইটা কোসেক আছে না, মানে কোসেক ইন্টু কোসেক। তাহলে একটা কোসেককে আমাদের এখানে লাগছে, আরেকটা কোসেক কি আমরা এদিকে পার করাই দিব, অর্থাৎ cot x ইন্টু হচ্ছে কোসেক x। তো আমরা কোসেকের টার্মটা আগে লিখেছি। তার মানে বলো তো, যেহেতু ইন্টিগ্রেশন বিপরীত প্রক্রিয়া, তাই এই যে ডান পাশের যে পার্টটা আছে, ডান পাশের রাশিগুলোকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি বাম পাশের টার্মগুলো পাবো না? এক্স্যাক্টলি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কিন্তু সেটাই অ্যাপ্লাই করি। দেখো তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ এই যে, তাহলে আমরা যদি sec স্কয়ার x পাই তাহলে কি লিখবো এখানে, যে sec স্কয়ার x dx যদি হয় তাহলে কি হবে, tan x, তাই না? ওকে, ফাইন। এরপরে 8 নম্বরে আমরা সেকের টার্মটাকে শেষ করে ফেলি। তাহলে sec x ইন্টু যদি tan x থাকে, dx যদি থাকে তাহলে কি হবে, ডেফিনেটলি এটা হচ্ছে কি sec x হবে, প্লাস সি তো সবগুলোতেই হয়, তাই না? অর্থাৎ এই যেটা এটা মানে আমাদের এইটা ডান, এটা ডান। এরপরে আসো তো 9 নম্বরে আমরা যদি বলি যে sec স্কয়ারটা ডান, তাহলে cosec স্কয়ার হলে কি হবে, মাইনাস হবে। cosec স্কয়ার x dx যদি হয় তাহলে কি হবে, মাইনাস cot x প্লাস সি। কোসেকের সাথে সম্পর্ক হচ্ছে কটের, সেকের সাথে সম্পর্ক হচ্ছে ট্যানের, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে 10 নম্বর সূত্র কি, 10 নম্বর সূত্র হচ্ছে যে cosec x ইন্টু যদি cot x dx থাকে তাহলে কি হবে, তাহলে ডেফিনেটলি হবে হচ্ছে cosec x মাইনাস cosec x প্লাস সি হয়। কারণ কি, কারণ এই যে এই পাশে তো তুমি যদি শুধু এই টার্মটাকে রাখো তাহলে মাইনাসটা কি এদিকে চলে যাবে না, এই জন্য হচ্ছে মাইনাস। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি sin x কে ইন্টিগ্রেট করি তাহলে পাবো কি, মাইনাস cos x কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো sin x, আর sec স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাবো tan x, sec x ইন্টু tan x কে ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে sec x, cosec স্কয়ার x কে dx কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো মাইনাস cot x, আর cosec x ইন্টু cot x কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো মাইনাস cosec x, ওকে? এখন তোমরা হয়তো ভাবছো যে স্যার আমরা ইন্টিগ্রেশন অফ sin x cos x যেভাবে করে দেখলাম, আমরা জানতে চাই যে ইন্টিগ্রেশন অফ tan x dx ইকুয়াল কত হয়, আমরা জানতে চাই ইন্টিগ্রেশন অফ cot x dx ইকুয়াল কত হয়, আমরা জানতে চাই যে ইন্টিগ্রেশন অফ sec x dx ইকুয়াল কত, আমরা এটাও জানতে চাই যে ইন্টিগ্রেশন অফ cosec x dx ইকুয়াল হচ্ছে কত।
এটা সত্যি যে এই বেসিক সূত্রাবলীর ক্লাসে তোমাদেরকে এই 4টা টার্ম শেখানো হয় না। কারণ কি? কারণ আমরা এই জিনিসটাই শুধুমাত্র জেনে আসতেছি যে বিপরীত প্রক্রিয়া, তার মানে যে আউটপুটটা আছে সেই আউটপুটটা সূত্র আকারে লিখে দিয়ে আউটপুট ভ্যালুগুলোকে ইন্টিগ্রেট করে ডিফারেন্সিয়েট করে আমরা যে টার্মটা পাই সেইটা হচ্ছে যোজ্য রাশি হয়, অর্থাৎ ইন্টিগ্রেশনের পরে সেই টার্মটা থাকে। এইটুকুন ব্যাক ক্যালকুলেশন করার মধ্যেই আমরা হচ্ছে সীমাবদ্ধ থাকি। এই কারণে আসলে প্রবলেমটা এই জায়গা থেকে তোমরা এই ল্যাকিংসটা তোমাদের রয়ে যাচ্ছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই টার্মগুলো নির্ণয় করতে গেলে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিটা পারতে হয় ভালো মতো, ঠিক আছে? প্রতিস্থাপন পদ্ধতি যদিও সূত্রাবলীর ক্লাসে কখনোই দেখানো হয় না বা দেখানো উচিতও না, তো এই জিনিসটা আমাদের বুঝতে গেলে প্রতিস্থাপন পদ্ধতিটা ভালো মতো জানতে হবে। যেহেতু এই ম্যাথগুলো আমাদের অনুশীলনীতে আছে, তাই আমরা এই ম্যাথগুলো অনুশীলনীতেই খুব ভালো মতো দেখব। তো তোমাদের কিউরিসিটি হয়তো বা অনেকের কাজ করছে, সেই কারণে আমি জাস্ট একটা টার্ম তোমাদের দেখাচ্ছি যে ইন্টিগ্রেশন অফ tan x এর মানটা কিভাবে করে হয়। তার আগে বলি, আমরা ইন্টিগ্রেশন অফ tan x dx এর এই সূত্রটা দেখেই আজকের ক্লাসটা ক্লোজ করে ফেলবো। তোমাদের ইনভার্সের সূত্রগুলো কিন্তু বাকি আছে, কারণ ইনভার্সের সূত্র অনুশীলনীতে আছে। সূত্র মানে ওই টাইপটা করার আগে আমরা ওই সূত্রগুলো দেখব, ঠিক আছে? গ্রুপ করে করে ফোল্ডার ওয়াইজ আমরা সূত্রগুলো দেখব। এই যে 10টা সূত্র তোমাদেরকে লিখে দিলাম যোগজীকরণের, একদম যদি বলো বেসিক ফান্ডামেন্টাল সূত্র কতটি, তাহলে হচ্ছে এই 10টি আসবে। এর সাথে ইনক্লুড হবে এই যে এই সূত্র কয়েকটা, এর সাথে ইনক্লুড হবে তোমার রুট ওভারের যে সূত্র কয়েকটা আছে। তো এইগুলো আসলে আমরা অনুসিদ্ধান্ত থেকেই পাই, ম্যাথ করার সময় এগুলো কিন্তু তোমরা ইজিলি বুঝে যাবে। এরপর হচ্ছে ইনভার্সের টার্মের যে সূত্রগুলো আছে সেগুলো আছে, তারপরে স্পেশাল ইন্টিগ্রালস আছে, তারপরে তোমার নির্দিষ্ট যোগজের সূত্রগুলো আছে, তারপরে ইউভি এর সূত্র আছে, সামনে বেশ কিছু সূত্র আছে। আমরা সূত্র পড়বো, আর্টিকেলের ম্যাথ করব, সূত্র পড়বো, আর্টিকেলের ম্যাথ করব, ঠিক আছে? তাই 10.1 আর্টিকেল করার জন্য যে সূত্র কয়েকটা প্রয়োজন সেই সূত্র কয়েকটাই কিন্তু তোমাদেরকে আমি লিখে দিলাম। যোগজীকরণের ম্যাথ করার সময় বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, সেই ট্রিক্সগুলো কি কি এইটা আমরা ধারাবাহিক ক্লাসগুলোতে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের তাহলে লাস্ট ম্যাথটা করে ফেলি। ইন্টিগ্রেশন অফ tan x dx থাকলে সেটা কি হবে? আমি আবারও তোমাদেরকে বলে রাখতেছি যে ইন্টিগ্রেশন অফ sin x cos x কে তোমরা যেভাবে করে পড়েছো সেইভাবে করে ইন্টিগ্রেশনের যে বাকি অনুপাতগুলো আছে ত্রিকোণমিতির, যে tan x cot x তারপর sec x cosec x, এই কয়েকটা কিন্তু আমাদের বেসিক সূত্রের মধ্যে নর্মালি পড়ে না। এগুলো আমাদের নির্ণয় করতে হয়। কেন পড়ে না? তার কারণ হচ্ছে যে আমরা নর্মালি কিন্তু ডিফারেন্সিয়েশন করার সময় দেখেছিলাম যে sec x কে ডিফারেন্সিয়েট করলে এই টার্মটা পাওয়া যায়, এটাকে ডিফারেন্সিয়েট করলে -6 এটা পাওয়া যায়, cosec x কে করলে -cosec x cot x পাওয়া যায়। এই কারণে রেডিমেড আমরা এই কয়েকটা সূত্রকে ইনপুট ধরে আউটপুটগুলোকে নির্ণয় করছি বেসিক সূত্রের মধ্যে। এরপর বাকি যে অনুপাত 4টা আছে সেই অনুপাত 4টা কিন্তু আমাদের অনুশীলনের মধ্যে নির্ণয় করতে হয়। তো তোমাদের কিউরিসিটির জায়গা থেকে আমি তোমাদেরকে এটা দেখাই দিচ্ছি। তো ইন্টিগ্রেশন অফ tan x dx যদি থাকে তাহলে সেটার মান কত হবে? আমরা ফার্স্টে কি করতে পারি, আমরা এই ট্যানটাকে sin x cos x এ কনভার্ট করতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি যে sin x ডিভাইডেড বাই cos x dx। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তো আমাদের কোনো কিছু করার আর কোনো অপশন নাই, তাই না? আমরা তো আর ইউভি এর সূত্র জানি না বা ইউভি ওইভাবে করতে পারি না, ভাগের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা বলতে পারি যে cos x ইকুয়াল হচ্ছে z। কেন z ধরছি cos x কে? কারণ cos x কে ডিফারেন্সিয়েট করলে আমি sin x পাবো, আমি sin x dx কে তখন রিপ্লেস করতে পারবো। সো আমরা যদি এখন এই টার্মটাকে, এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? এখানে পাবো হচ্ছে sin x। আর এই ডান পাশের টার্মটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? ddx অফ z। তাহলে নিচের ওই dxটাকে আমি এখানে গুণ করে দিতে পারি, আর এটা হচ্ছে dz। দেখো, না বুঝলে এখানে আমরা যদি এই টার্মটাকে মানে আমরা বিস্তারিতভাবে যেভাবে করে করছিলাম ফার্স্টের ম্যাথটা, এই যে দেখো sin x ইকুয়াল এই টার্মটা আমরা পেয়েছিলাম যে ddx অফ z, এই যে dx আর এই sin x মিলে আমরা একখানে লিখছি, যেন আমরা এই টার্মটাকে রিপ্লেস করতে পারি। এই টার্মটাকে আমরা যেন রিপ্লেস করতে পারি। এখন বলো তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই টার্মটা ইকুয়াল কত পাবো? dz। তাহলে আমরা বলবো dz ডিভাইডেড বাই এই cos x কে আমরা কত ধরেছিলাম? z ধরেছিলাম। তাহলে আমরা বলতে পারি না যে cos x নিচে আছে তাই z ধরলাম, অর্থাৎ 1/x। ওকে ফাইন। এখন বলো তো তোমরা যে ইন্টিগ্রেশন অফ 1/z dz যদি থাকে, এইটা আর এইটা তো একই কথা, তাহলে এই জায়গায় আমি সরাসরি বলতে পারি না যে এটা ইকুয়াল কি ln z। এটা বলা যায় না, তার কারণ আমরা একটু আগেই তো দেখলাম যে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল হচ্ছে ln x, ঠিক আছে? তো বলো তো এটা ইকুয়াল কি? আমরা তাহলে এটা লিখতে পারি প্লাস হচ্ছে কত c, অর্থাৎ আমরা এই যে ln z টা আছে, এই z এর মান এখন কি বলতে পারি? z এর মান হচ্ছে cos x। তাহলে আমরা বলতে পারি না যে ln cos x প্লাস হচ্ছে c, আনসার।
বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? এখন বলো তো আমরা যখন ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো পড়েছিলাম তখন কি এরকম কোনো প্রিসেট কোনো সূত্র কি আমরা পড়েছিলাম? ডেফিনেটলি পড়ি নাই। সেই কারণেই কিন্তু আমরা এইটা ডিরেক্টলি সূত্র আকারে মনে রাখি না নর্মালি। বাট অ্যাডমিশন টেস্টের জন্য এবং এমসিকিউ একটা শক্তিশালী প্রস্তুতির জন্য অবভিয়াসলি তোমাদের এই অনুপাত কয়েকটা মনে রাখতে হবে। ধারাবাহিক ক্লাসগুলো করতে থাকো। ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে প্রত্যেকটা ম্যাথ করার আগে গ্রুপ করে আমি তোমাদের সূত্রগুলো ভালো মতো জানিয়ে দিব। যেহেতু আমাদের আজকে ফার্স্ট ক্লাস, সো ফার্স্ট ক্লাসে এই 10টা সূত্রের সাথেই থাকো। 10টা সূত্র করেই ইনশাল্লাহ তুমি 10.1-এর ম্যাথগুলো ইজিলি করে ফেলতে পারবা। এরপরে আরও কিছু সূত্র শিখে তারপরে স্টেপ বাই স্টেপ, এমন হতে পারে যে একটা আর্টিকেল করতে আমাদের 2-3টা গ্রুপের সূত্র মনে রাখতে হতে পারে। সো একদিনে এত লোড নেওয়ার দরকার নেই। ইনভার্সের সূত্রগুলো আমাদের বাকি রয়েছে। তারপরে এই যে স্বাভাবিক যে সূত্রগুলো আছে যে tan x, এরপরে তাহলে cot x এর ক্ষেত্রে কি হবে? cot x তোমাদেরকে হোমওয়ার্ক রাখছি। cot x টা কি করবা? cos x / sin x করে তুমি নির্ণয় করতে পারবা। ওটা পাবা হচ্ছে ln sin x, ওই মানটা পাবা ln sin x, ঠিক আছে? তারপরে sec x এর যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে sec x টা পাবা হচ্ছে ln of sec x প্লাস হচ্ছে tan x। তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফার্স্ট ক্লাস। প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে এইচএসসি হায়ার ম্যাথ উইথ ফারুকি স্যার প্লেলিস্টে গিয়ে সুন্দর মতো অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো করে নিবা। আর ফারুকি স্যার পেজটার সাথে থাকো, ডোমেইন ম্যাথের সাথে থাকো, অ্যান্ড ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস নোট করতে থাকো। বেস্ট উইসেস, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।